ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব এবং কিভাবে এই ফাইনার মডেল আমাদের রিসার্চ কোয়েশ্চেন, অবজেক্টিভ এবং হাইপোথিসিস এর সাথে রিলেটেড হয়, সেই জিনিসটাই আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, একটু আগে বললাম যে এটা একটা অ্যাক্রোনিম। এটা কোথা থেকে আসছে? এটা আসছে হলো সায়েন্টিফিক্যালি প্রুভেন, মানে রিসার্চ মেথোডোলজি ইজ এ সায়েন্স, ইজন্ট ইট? তো ওই সায়েন্সের ইনএভিটেবল রেজাল্ট হিসেবে, আউটপুট হিসেবে আমরা যেটা জানি যে a good research topic should have or should satisfy these 5 criteria, right? এই 5টা ক্রাইটেরিয়া তাকে ফুলফিল করতে হবে, তাহলেই সেটা কেবল একটা ভালো রিসার্চ কোয়েশ্চেন বা হাইপোথিসিস হতে পারে। হাইপোথিসিসের জায়গাটাতে আমি একটু পরে আসবো, এখন রিসার্চ কোয়েশ্চেন বা টপিকের কথা বলি। প্রথমটা হলো ফিজিবল। এমন কোন একটা টপিক আমি হাত দিব না যে জিনিসটা আমার জন্য ফিজিবল না। টপিক অনেক সুন্দর, অনেক এক্সাইটিং, এটা নোবেল প্রাইজ পাওয়ার মতো টপিক বা হলো এরকম রিসার্চ, কিন্তু এটা আমার জন্য ফিজিবল না। এখন ফিজিবিলিটি বলতে অনেক ধরনের ফিজিবিলিটি আছে। হয়তো আমার ল্যাবে ওটার জন্য খুব মানে পুরো ফ্যাসিলিটিস নাই, হয়তো আমার পুরোপুরি টেকনিক্যাল এক্সপার্টিস নাই, অথবা হয়তো যে ধরনের অ্যানালিসিস দরকার হবে ওই অ্যানালিসিসের জন্য আমি নিজে হয়তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দরকার পড়বে বা হলো এক ধরনের মডেল বিল্ড আপ করার দরকার পড়বে, আমার সেই ম্যাথমেটিক্যাল মডেল বিল্ড করার মতো ক্যাপাসিটি নাই। তো সেই হিসাবে এটা আমার জন্য আসলে ফিজিবল না। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, আমাকে এমন একটা টপিক চুজ করতে হবে যেটা সত্যিকার অর্থে আমার জন্য ফিজিবল, এন্ড দেন ইট হ্যাজ টু বি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন? কারণ আমার টপিকটা যদি বোরিং হয়, আমার তো উদ্দেশ্যটা কি থাকবে? উদ্দেশ্যটা তো থাকবে হলো আমার কোন একটা কন্ট্রিবিউশন মেক করা, ইজন্ট ইট? আমার সায়েন্সের জন্য কন্ট্রিবিউশন মেক করা, আমার হিউম্যানিটির জন্য বা সবার জন্য, মানে এটা একটা টার্গেট গ্রুপ আছে ফর এক্সাম্পল। তো সেই টার্গেট গ্রুপের কাছে সেটা ইন্টারেস্টিং হতে হবে। আমি এমন একটা বিশাল করলাম, রিসার্চ করলাম যেটা নিয়ে কেউ আগ্রহী না, সেটা নিয়ে কেউ কমার্শিয়ালিও কেউ আগ্রহী না, সেটা নিয়ে কেউ ফর এক্সাম্পল ধরেন পাবলিক হেলথের, মানে আমার এটা নিয়ে জানতেও কেউ আগ্রহী না, কথা বলতেও কেউ আগ্রহী না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুব এক্সাইটিং টপিক। এটা এই ধরনের টপিক আমরা আসলে একটু চিন্তা ভাবনা করে চুজ করব। থার্ডলি, ইট হ্যাজ টু বি নোভেল। নোভেলটি মিনস যে সায়েন্সের ভাষায় আমরা বলি ডু নট রিইনভেন্ট দ্য হুইল, মানে চাকাকে নতুন করে আবিষ্কার করার দরকার নেই। চাকা হ্যাজ অলরেডি বিন ডিসকাভার্ড এবং দ্য আইডিয়াল শেপ ইজ রাউন্ড, এই জিনিসটা অলরেডি প্রুভেন না, ওভার এন্ড ওভার এগেন। এটা আমাকে আবার নতুন করে এটা করার দরকার নেই। এটা কেন করা হয়? মোস্ট অফ দ্য টাইমস আমরা যেটা করি, স্টুডেন্টরা, পিএইচডি স্টুডেন্ট বা হলো নতুন ইয়াং গ্রাজুয়েট স্টুডেন্টরা যেটা করে, আগের আর্টিকেল গুলো দেখে, দেখে সিমিলার সেম কাজ, সেম মেথোডোলজি, দেখা যায় যে হয়তো একটু এদিক সেদিক করে, একটা দুটা প্যারামিটার এদিক সেদিক করে এটা করে ফেলার চেষ্টা করে। হ্যাঁ, যদি আমি ওইভাবে প্যারামিটার সেট করতে পারি যেটার কারণে আমার সিগনিফিকেন্টলি এটা চেঞ্জ হয়ে যায়, সিনারিওটা চেঞ্জ হয়ে যায় বা এটার অ্যাপ্লিকেবিলিটি চেঞ্জ হয়ে যায়, দেন ইট উড বি নোভেল। কিন্তু যদি এরকম হয় যে আমি জানি কি ধরনের রেজাল্ট আসলে পাবো, এক্সপেক্ট করবো, আমি জানি এই ধরনের রেজাল্ট পাবো, সেম জিনিসটাই আমি আবার মানে রিপিট করলাম, সেম ধরনের রেজাল্ট পেলাম, পেয়ে বললাম যে না ঠিক আছে, এখন আমি এটা পাবলিশ করতে চাই, আমি এই ধরনের রেজাল্ট পেয়েছি। এটা তো অলরেডি সবাই জানে যে ইট ইজ এক্সপেক্টেড, এটার মধ্যে নোভেল কোনো কিছু নাই না। তো এই জন্য আমাকে মাথায় রাখতে হবে প্রথমেই যে আমার রিসার্চটা যেন নোবেল হয়, মানে নতুন কোন একটা কিছু যেন অ্যাড করে। এথিক্যাল হতে হবে, ডিউলি সো। সেই জন্যই আমাদের সেশনের মধ্যে আজকে এথিক্স এর বিষয়টা আসছে। আনএথিক্যাল কোনো কিছু করা যাবে না। আর এটা হলো রেলেভেন্ট হতে হবে। রেলেভেন্ট মিনস যে আলটিমেটলি ফর এক্সাম্পল এখন এআই এর যুগ, ইজন্ট ইট? অথবা এখন ফর এক্সাম্পল আমার দেখা যায় যে এনার্জি এফিসিয়েন্সির যুগ, অথবা আমার ক্লিন এনার্জির যুগ। এখন দেখা যাচ্ছে যে এখন এই সময়ে আমি চিন্তা করছি কি করে আরো ডিজেল ফুয়েল বা ফসিল ফুয়েলকে কি করে আরো আমি ইউজ বাড়াতে পারি। এমন কোন একটা রিসার্চ করলাম যে রিসার্চের রেজাল্ট হবে বা যে আমার ফসিল ফুয়েলের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাবে বা এটার বেড়ে যাবে। এইটা আসলে খুব একটা ভালো কিছু হবে না, এটা রেলেভেন্ট হবে না। এক্সিস্টিং যে আমার সায়েন্টিফিক মানে কমিউনিটি বা আমার যে ওভারঅল যে মানে মানুষের হিউম্যানিটির যেই ধরনের মেন্টালিটি আছে তার সাথে আসলে অ্যালাইন থাকতে হবে। যাই হোক, এইভাবে করে 5টা ক্রাইটেরিয়া আমরা শুরুতেই চেক বক্সের মতো টিক দেওয়ার চেষ্টা করবো, 1 2 3 4 5, যে আমার এটা ফিজিবল কিনা। ওকে ফাইন, চিন্তা ভাবনা করে দেখলাম যে ফিজিবল অথবা ফিজিবল না। যদি ফিজিবল না হয় তাহলে আমি নতুন কোন একটা টপিক নিব, ইন্টারেস্টিং কিনা, নোভেল কিনা, এথিক্যাল হয়েছে কিনা জিনিসটা এবং রেলেভেন্ট কিনা। এইভাবে করে আমরা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার চেষ্টা করবো, এন্ড দিস ইজ কল্ড ফাইনার ক্রাইটেরিয়া না। তো এটা 2001 সাল থেকে মোটামুটি এটা পুরো রিসার্চ মেথোডোলজির মধ্যে গ্লোবালি এই জিনিসটা
খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে না ঠিক আছে এটা ভেরি গুড ক্রাইটেরিয়া। তো এতক্ষণ যেটা বললাম সেই জিনিসগুলো এখানে আবার এক্সপ্লেন করা আছে যে হোয়াট ফিজিবিলিটি মিনস, ইন্টারেস্টিং হতে হবে, নোভেল হতে হবে না, জেনারেটস নিউ নলেজ, কনফার্মস অথবা রিফিউটস। হ্যাঁ, আগে একজন একটা হাইপোথিসিস দিয়েছে প্রথম কোন একটা পেপারে, সেটা আমি আবার কনফার্ম করলাম, ফাইন, দিস ক্যান বি নোভেল, রাইট। তারপরে হচ্ছে অথবা একজন কোন একটা কিছু ক্লেম করেছে, আমার কাছে মনে হচ্ছে যে না এটা নাও হতে পারে, আমি আবার একটা ল্যাবে স্টাডি করলাম সেম ক্রাইটেরিয়া ফুলফিল করে, এন্ড দেন আই ফাইন যে না ঠিক আছে আগেরটা পেপারে যেরকম বলেছে এখন আমি সেরকম পাচ্ছি না, তার মানে আমি এটা চ্যালেঞ্জ করছি, তার স্টাডিটাকে বা তার অবজারভেশনটাকে আমি চ্যালেঞ্জ করছি। যদি আমি সাফিসিয়েন্টলি ডেটা দিয়ে চ্যালেঞ্জ করতে পারি তাহলে আমার এটা নোভেল হবে, কিন্তু না অথবা প্রিভিয়াসলি যে ফাইন্ডিংটা আছে তার ওই ফাইন্ডিং এর মধ্যে আমি আরো একটা দুইটা প্যারামিটার নতুন যোগ করেছি বা একটা মানে ওই যে নতুন সিনারিও যোগ করেছি যাতে করে তার ওটা এক্সটেন্ডেড হয়, স্টিল এগুলো নোভেল হবে। তো এইভাবে করে আমরা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার চেষ্টা করব, যদি করতে পারি এন্ড দেন ইট উইল বি ভেরি গুড। আমি তো আসলে জানি না ঠিক প্রথম সেশনে আপনাদের কতটুকু মানে এর আগের গত সপ্তাহে কতটুকু আপনারা কভার করেছেন, বাট ইউজুয়ালি দিস ইজ দ্য পাইপলাইন ফর্মুলেশন অফ রিসার্চ কোয়েশ্চেন থেকে আলটিমেটলি গ্রাজুয়ালি আমার কিভাবে আগাতে হয় দেখেন। প্রথমে হলো আইডেন্টিফাই আ ব্রড ফিল্ড অফ সাবজেক্ট এরিয়া দ্যাট ইজ অফ ইন্টারেস্ট টু ইউ। আপনার কাছে যে আপনি যে সাবজেক্টে ইন্টারেস্ট, ফর এক্সাম্পল আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্টাডি করছেন, রাইট? আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও করতে পারেন, আপনি ফর এক্সাম্পল মেকানিক্যাল নিয়েও করতে পারেন, আপনি ইলেকট্রিক্যাল নিয়েও করতে পারেন, ইলেকট্রনিক্স নিয়েও করতে পারেন। তো আপনি প্রথমেই সিলেক্ট করে নেবেন যে আপনি কি ইলেকট্রিক্যাল এর দিকে যাবেন না ইলেকট্রনিক্স এর দিকে যাবেন। অথবা সিএসসি এর অনেকগুলো আসপেক্ট আছে না, আপনি সিএসসি কোন জায়গাটাতে আপনি কাজ করবেন, আপনি কি ফর এক্সাম্পল অ্যাপ্লাইড অ্যাসপেক্টে যাবেন নাকি আপনি অ্যালগোরিদম বা ম্যাট্রিক্স ডেভেলপমেন্ট ওই সমস্ত জায়গায় যাবেন, এদিকে আপনি প্রথমেই আপনাকে একটা ডিসিশন নিয়ে নিতে হবে। এন্ড দেন আফটার ইউ ডিসাইড ইউ হ্যাভ টু ডিসেক্ট দ্য ব্রড এরিয়া ইনটু সাব এরিয়াস। ওই যে যে বড় ফিল্ডটা আপনি নিলেন ওই ফিল্ডটা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং ওই ফিল্ডের ভিতরে কি কি সাব ফিল্ডস আছে সেগুলো আপনাকে ডিসেক্ট করে নেওয়া বা এটাকে ভাগ ভাগ করে নিতে হবে। ভাগ ভাগ করে নিয়ে এরপরে আপনি একটু ন্যারো ডাউন করবেন, না গ্রাজুয়ালি ইউ আর ন্যারোইং ইট ডাউন। আপনি এরপর সিলেক্ট করবেন এই যে অনেকগুলো ভাগ আছে, সাব এরিয়া আছে, সেই সাব এরিয়ার মধ্যে কোন সাব এরিয়াটা আপনার জন্য সবচাইতে ভালো হয়। আচ্ছা, সেই সাব এরিয়ার মধ্যে একটা পার্টিকুলার টপিক নিয়ে এবার আপনি আগ্রহী হলেন যে না ঠিক আছে এটা জানাশোনা করতে হবে, আপনি লিটারেচার রিভিউ করবেন, আপনি এক্সিস্টিং জার্নাল আর্টিকেল গুলো পড়বেন, বা এখন টেকনোলজি মানে কি অবস্থায় আছে কতটুকু আছে, রাইট, প্রবলেম গুলো কোন কোন জায়গায় আছে সেগুলো আপনি জানলেন। জানার পর আপনার মনের মধ্যে একটা রিসার্চ কোয়েশ্চেন উদয় হলো যে না ঠিক আছে আপনার কাছে মনে হলো যে আই ক্যান ওয়ার্ক অন দিস পার্টিকুলার টপিক, এই জিনিসটা অজানা আছে, এই অজানা জিনিসটা নিয়ে আমি একটা কিছু আসলে করতে পারি, রাইট। মানে নলেজ গ্যাপ আইডেন্টিফিকেশনের পরে আপনি রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করবেন, সেই রিসার্চ কোয়েশ্চেন নিয়ে এবার আপনি কি করবেন, রিসার্চ কোয়েশ্চেনটাকে অনেক দিক থেকে অ্যাড্রেস করার সুযোগ আছে, একটা কোয়েশ্চেনের অনেকগুলো আসপেক্ট নিয়ে কাজ করার সুযোগ আছে। তো সেই আসপেক্টে কোন আসপেক্টে আপনি কাজ করবেন এবং কাজ করলে পরে কি আসলে আপনি অ্যাচিভ করবেন, তো সেই স্পেসিফিক অবজেক্টিভস গুলো আপনি শুরুতেই ফাইনালাইজ করে নিতে হবে, ফিক্স করে নিতে হবে। আপনি যখন অবজেক্টিভ গুলো ফিক্স করে নেবেন দেখেন এরপরে কিন্তু আবার অ্যাসেস করতে হবে, প্রতিটা অবজেক্টিভকে অ্যাসেস করতে হবে। দিস ইজ সেকেন্ড লেভেল অফ অ্যাসেসমেন্ট। এর আগের বার কিন্তু আমরা টপিক রিসার্চ প্রবলেম বা টপিক ফর্মুলেশনের জন্য আমরা কিন্তু ফাইনাল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেছিলাম। আমরা যখন এই প্রতিটা অবজেক্টিভকে আলাদা আলাদা করে আমরা আবার চেক করব, তখন কিন্তু আমরা ফাইনাল ক্রাইটেরিয়া না অন্য আরেকটা ক্রাইটেরিয়া আছে সেটা দিয়ে আমরা আবার চেক করব, বা চেক করতে হবে। ফাইনালি আমরা হাইপোথিসিসে যাব এবং ওই হাইপোথিসিসটা আমাকে একটা পার্টিকুলার ওয়েতে হাইপোথিসিসটা ফর্মুলেট করতে হবে, এন্ড দেন আই উইল স্টার্ট ওয়ার্কিং অন হাইপোথিসিস। এখন কিভাবে আমি হাইপোথিসিসের কাজ শুরু করব, ওই যে আমার যেগুলো স্টাডি ডিজাইন আছে, অনেকগুলো ধরনের স্টাডি ডিজাইন হতে পারে, এর মধ্যে যে কোনো একটা স্টাডি ডিজাইন আমি চুজ করে নিব। তো কোন স্টাডি ডিজাইন আমি চুজ করব সেটা আসলে কিভাবে ফিক্স হবে বা সেটা কিভাবে আমি জানবো, সেটা আমার হাইপোথিসিস আমাকে বলে দিবে। ফর এক্সাম্পল কোন একটা হাইপোথিসিস আছে, যে হাইপোথিসিসটা টেস্ট করার জন্য আমাকে এক্সপেরিমেন্টাল স্টাডি করতে হবে। আর একটা হাইপোথিসিস আছে যেটাকে টেস্ট করার জন্য আমার নতুন কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নাই, এক্সিস্টিং যে ডেটা আছে আমার সেই ডেটা থেকে আমি হয়তো ট্রেন্ড, ফর এক্সাম্পল লাস্ট 20 ইয়ার্স এর ট্রেন্ড আমি কালেক্ট করতে পারি, বা এরকম মানে এক্সিস্টিং ডেটা থেকেই আমি আসলে
ওই এটা পেতে পারি। তাহলে সেটার কিন্তু ডিফারেন্ট মেথোডোলজি, মানে একটা হলো ডেটা এক্সিস্টিং ডেটা নিয়ে কাজ করা বা সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করা, সেটার জন্য এক ধরনের স্টাডি ডিজাইন। আরেকটা হলো আমার নতুন করে এক্সপেরিমেন্ট করতে হবে, সেটা কিন্তু আরেক ধরনের স্টাডি ডিজাইন। তো একটা কাজ, আমরা যখন একটা রিসার্চ শুরু করি, একটা রিসার্চের আন্ডারে, ফর এক্সাম্পল একটা মাস্টার্স থিসিস অথবা একটা পিএইচডি থিসিসের আন্ডারে দেখা যায় যে অনেকগুলো অবজেক্টিভস থাকে, হয়তো 3টা বা 5টা অবজেক্টিভ থাকে। মাস্টার্সে একটু ছোট থাকে, পিএইচডি একটু বেশি থাকে। হয়তো মাস্টার্সে আমার 2টা অবজেক্টিভ বা 3টা মেজর অবজেক্টিভ, আর পিএইচডি তে থাকবে হয়তো আমার 5টা অবজেক্টিভ। তো প্রতিটা অবজেক্টিভের জন্য আবার আলাদা আলাদা হাইপোথিসিস লাগবে আমার, না? তো এই হাইপোথিসিস, প্রতিটা হাইপোথিসিসের জন্য ইন্ডিভিজুয়ালি আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি কোনোটার জন্য হয়তো এক্সপেরিমেন্টাল স্টাডি লাগবে, এবং এক একটা হাইপোথিসিসের জন্য এক এক ধরনের এক্সপেরিমেন্ট লাগবে। কোনোটা হলো টাইম সিরিজ এক্সপেরিমেন্ট, কোনোটা হলো হয়তো বা সিনারিও বেসড ইয়ে, যে ঠিক আছে আমরা সিনারিও এ ভার্সাস সিনারিও বি আমরা চেক করলাম, এটা এক ধরনের স্টাডি ডিজাইন। আর একটা হলো যে না, আমি ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আমার মান্থলি বেসিসে বা ইয়ারলি বেসিসে আমি 3 বছর পর্যন্ত তাকে অবজার্ভ করবো। প্রতিটাই আলাদা আলাদা আসলে স্টাডি ডিজাইনের মধ্যে পড়ে। তাহলে আমি ওভারঅল এই স্লাইডের বটম লাইন হলো, মেসেজ হলো যে প্রতিটা স্টেপ আসলে খুব গ্রাজুয়ালি একটার সাথে আরেকটা কানেক্টেড। আমার যদি প্রথমটা ঠিকঠাক হয়, পরেরটা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কোথাও আমি গড়বড় করে ফেলি, ফর এক্সাম্পল আমি হয়তো বা আমার টপিক চুজ করাতে ভুল করে ফেলেছি, অথবা আমি সাফিসিয়েন্টলি সময় দেই নাই, আমি হয়তো যে রিসার্চ কোয়েশ্চেনটা আমি সেট করেছি বা যে নলেজ গ্যাপটা আমি ধারণা করে নিয়েছি যে এই নলেজ গ্যাপটা নিয়ে আমি কাজ করব, আসলে এটা খুব বড় নলেজ গ্যাপ না, এটা অলরেডি আসলে এক্সিস্টিং পাবলিকেশন আছে এবং এক্সিস্টিং নলেজ বেসে এটার জন্য অ্যান্সার আছে। তাহলে কি হলো, আই হ্যাভ চুজেন আ রং টপিক। এর পরের স্টেপ গুলো আমি যতই ঠিকঠাক মতো করি না কেন, আমার কিন্তু আসলে শুরুতেই আমি গলদ করে ফেললাম। আমার আমার স্টাডির এবং আমার যে পিএইচডি বা আমার মাস্টার্স এর যে কোয়ালিটি, এটা কিন্তু আমি শুরুতেই কম্প্রোমাইজ করে ফেললাম। তাহলে বটম লাইন হলো কোনো স্টেপ এখানে বাদ দেওয়া যাবে না। ও মানে এটাকে ওভারলুক করা বা এটাকে ধরেন আপনার স্কিপ করার আসলে কোনো সুযোগ নাই, এবং প্রতিটা স্টেপ ঠিকঠাক মতো ধরে ধরে আসলে আগাতে হবে এবং গ্রাজুয়ালি একটার পর একটা আগাতে হবে। আচ্ছা, তাহলে এবার রিসার্চ কোয়েশ্চেনের কথা যদি আমরা বলি, রিসার্চ কোয়েশ্চেন কোথা থেকে আসছে? এর আগের স্টেপটা হচ্ছে আমরা নলেজ গ্যাপ, আমরা এখানে বলেছিলাম না যে ঠিক এই জায়গাটাতে সিলেক্ট হোয়াট ইজ অফ মোস্ট ইন্টারেস্ট টু ইউ। এখন এই যে আপনি যে সিলেক্ট করলেন, এই সিলেকশনটা কিসের বেসিসে হলো? হলো হচ্ছে একটা নলেজ গ্যাপের বেসিসে হলো, যে দেয়ার ইজ অ্যান এক্সিস্টিং নলেজ গ্যাপ। তো এই নলেজ গ্যাপটার থেকেই আলটিমেটলি আমার সমস্ত কিছু বের হয়ে আসছে। আমি নলেজ গ্যাপেরটা এখানে আর না লিখি, বাট আমি বলে রাখলাম যেহেতু রেকর্ডিং আছে থাকবে এখানে। এইখানে মানে এটার এন্ড রেজাল্টটা হবে যে আমার একটা নলেজ গ্যাপ আমি আইডেন্টিফাই করেছি, এই গ্যাপের উপর আমি রিসার্চ কোয়েশ্চেনটা দাঁড় করাচ্ছি। আচ্ছা, তো রিসার্চ কোয়েশ্চেন কি রকম হবে? এটা হবে একটা সিঙ্গেল সেন্টেন্স উইচ উড বি ভেরি ক্লিয়ার এন্ড স্পেসিফিক, এবং ওই কোয়েশ্চেনের মধ্যেই আমার আলটিমেটলি ইয়েটা বলা থাকবে, মানে একটা নলেজ, প্রিভিয়াস নলেজ কি আছে এবং কি নাই, গ্যাপটাও বলা থাকবে, এক্সিস্টিং নলেজটাও বলা থাকবে। আমরা একটা এক্সাম্পল দেখবো না কিছুক্ষণ পরে। তার আগে বলে রাখি যে এই নলেজ গ্যাপের উপর থেকে যে রিসার্চ কোয়েশ্চেন গুলো আমরা ফর্মুলেট করব, এই আমার রিসার্চ কোয়েশ্চেনটা পড়লেই কিন্তু একজন রিভিউয়ার বা একজন এস্টাবলিশ রিসার্চার সে কিন্তু বুঝতে পারে যে এইটা আসলে কতটুকু যত্ন নিয়ে আমি আসলে কাজটা করছি, বা আমার আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা আসলে কত। আমাদের যেরকম বিভিন্ন লেভেল আছে না, ফর এক্সাম্পল লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, অনেকগুলো 4টা লেভেল আছে। তো ঠিক একইভাবে আমি যে স্টাডি করছি না, আমি যে কাজটা করছি, ওই কাজেরও শুরুতেই কিন্তু লেভেল গুলো সেট হয়ে যায়, যে আমি কি লেভেল 1 টার্গেট করছি, লেভেল 2 এর রিসার্চ আমি করছি, লেভেল 3 এর বা লেভেল 4 এর। তাহলে এই লেভেল গুলো কিসের বেসিসে পার্থক্যটা হয়? পার্থক্যটা হয় হচ্ছে যে আমার রিসার্চ কোয়েশ্চেনটা কতটুকু রোবাস্ট বা কতটুকু আসলে নোভেলটি বা ওই যে ফাইনাল ক্রাইটেরিয়া ফলো করে কতটুকু করা হয়েছে। ওই জন্য আমার কিছু রিসার্চ কোয়েশ্চেন আছে যেগুলো নোবেল প্রাইজ পাওয়ার মতো, আবার কিছু রিসার্চ কোয়েশ্চেন আছে সত্যিকার অর্থে এগুলো নিয়ে আমরা কাজ করি, আসলে আমাদের ইভেন পাবলিকেশনেরও কোনো আগ্রহ থাকে না, বা হইলে ভালো, না হইলেও অসুবিধা নেই, শুধু আমি ডিগ্রিটা ফুলফিল করার জন্য না, ডিগ্রি ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আমরা করি। হয়তো আন্ডারগ্রেড একটা রিপোর্ট জমা দিতে হবে, বা মাস্টার্স এর থিসিস জমা দিতে হবে, পিএইচডি তে থিসিস জমা দিতে হবে। তো ওগুলা করার জন্য আমরা একটা কিছু রিসার্চ করি। অথবা এর চেয়ে একটু বেটার কি হতে পারে, আমার হতে পারে যে আমি এখান থেকে একটা পাবলিশ করতে চাই আমি,
রাইট? এটা একটা লেভেল 2 হতে পারে। লেভেল 3 হতে কি হতে পারে? বলছে যে না, আমি পাবলিশ করব এবং খুব ভালো পাবলিশ করব, একদম Q1 জার্নালে আমি পাবলিশ করব। এটা হলো আমার লেভেল 3। আরেকটা লেভেল 4 কি হতে পারে? না, আমি একেবারে এমন একটা কাজ করব যেটার গ্রাউন্ড ব্রেকিং একটা আসলে ইমপ্লিকেশন থাকবে, এখান থেকে হয় কোনো একটা ইনোভেশন আসবে, এখান থেকে আমি পেটেন্ট করব, আর নাহলে এক্সিস্টিং ম্যাসিভ কোনো একটা প্রবলেম আমি সলভ করব না। তো ঠিক আছে, এখন আমি কোন লেভেলটা আসলে টার্গেট করছি, কোন লেভেল আমি এম করছি, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কি হবে যে আমার যে রিসার্চ কোয়েশ্চেন আমি ডেভেলপ করেছি বা যে রিসার্চ কোয়েশ্চেনটাতে আমি হাত দিয়েছি, সেইখানে আমার নিজের কতটুকু আসলে আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমার কি শুধুমাত্র কোনো মতো জানাশোনা ছিল, নাকি থরো আন্ডারস্ট্যান্ডিং ছিল, নাকি ডিটেইলড নলেজ অফ এক্সিস্টিং পাবলিশ রিসার্চ ডেটা, নাকি ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নলেজ গ্যাপস। আমি বলবো যে আরেকটু অন্যভাবেও ভাবা যায়, এটা যদি আন্ডারগ্রেডের হয়, রাইট, সিম্পল ফ্যামিলিয়ারিটি উইথ দ্য সাবজেক্ট এটা আন্ডারগ্রেডের স্টুডেন্টের জন্য ঠিক আছে, থরো আন্ডারস্ট্যান্ডিং এটা মাস্টার্স এর স্টুডেন্টের জন্য, আর পিএইচডি স্টুডেন্টদের জন্য সাধারণত এইটুকুতে চলে। ডিটেল নলেজ অফ পাবলিশড রিসার্চ ডেটা এটা দরকার হয়। আর পিএইচডির মধ্যে সবাই আসলে একদম গ্রাউন্ড ব্রেকিং পিএইচডি করতে চায় না, অনেকেই চায় যে আমি কোনো মতে 2-3টা পাবলিকেশন করে আমি হয়তো পিএইচডিটা কোনো মতে শেষ করি। আর কেউ কেউ টার্গেট করে যে না, আমি আমার পিএইচডিতে এমন কোন একটা কিছু করব যেটা দিয়ে একেবারে গ্রাউন্ড ব্রেকিং অনেক কিছু হবে, ইভেন নোবেল নোবেল টোবেল আমি মানে সে পেয়ে যেতে পারি বা যেন পাই। তো এনিওয়েজ, সেটা ডিপেন্ড করবে আমি আসলে কেমন টার্গেট করছি। তো শুরুতেই কিন্তু এই জিনিসটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখন আমি রিসার্চ কোয়েশ্চেন যে আমি করব, সেটার জন্য আমি আইডিয়া গুলা কোথায় পাবো? আইডিয়া সব জায়গায় আমি পেতে পারি। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছি, আমি আমার কলিগের সাথে কথা বলি, সুপারভাইজারের সাথে কথা বলি, রিভিউ আর্টিকেল পড়ি, জার্নাল পড়ি, আমি আমার কোলাবোরেটরের সাথে কথা বলি, সেমিনারে অ্যাটেন্ড করি, কনফারেন্সে অ্যাটেন্ড করি, সমস্ত জায়গায় আইডিয়া একদম গিজ গিজ করে না? তো এখন আমার শুধু যে আমি কতটুকু আইডিয়া আসলে নিব সেটার উপর ডিপেন্ড করে। ফাইন, এগুলো হলো সোর্স। কোত্থেকে আমি, মানে বিভিন্ন টাইপের হতে পারে রিসার্চ কোয়েশ্চেন, না? রিসার্চ ডিজাইন যেরকম বিভিন্ন রকম হতে পারে, মানে আমার রিসার্চ কোয়েশ্চেন বিভিন্ন রকম হয়, ডেসক্রিপটিভ হয়, যে আমি একটা জাস্ট এক্সিস্টিং প্রবলেমকে শুধু আমি ডেসক্রাইব করবো, না? যে হয়তো প্রবলেমটা সম্পর্কে খুব একটা জানাশোনা নাই আমাদের সায়েন্টিফিক কমিউনিটি, আমি এটা সম্পর্কে কিছু না কিছু নতুন ইনফরমেশন অ্যাড করলাম। অথবা রিলেশনাল হতে পারে, যে দুইটা জিনিসের মধ্যে আমি রিলেশন আছে কিনা, না? সেটা আমি দেখতে পারি। ফর এক্সাম্পল, কোন একটা ফ্যাক্টর, আমার কোন একটা সেমিকন্ডাক্টর রিসার্চ আমি করছি ফর এক্সাম্পল, যে আমার কোন একটা, আমি যদি হিট বাড়াই অথবা কোন একটা আমি যদি ডোপিং করি অন্য কোন একটা, মানে মেটাল দিয়ে বলেন বা অন্য কোন, ফর এক্সাম্পল যে কোনো একটা আয়ন দিয়ে, তাহলে এটার পারফরমেন্স বাড়ে কিনা, রাইট, অথবা কমে কিনা, বা হোয়াট এভার দিস, আমি আসলে ডিটেইলে না যাই। আরেকটা হতে পারে কম্পারিজন, যে দুইটা সিনারিওর মধ্যে বা তিনটা সিনারিওর মধ্যে আমি আম, মানে কম্পারিজন দেখতে চাচ্ছি, বা 2-3টা ভেরিয়েবল মিলে আমি চিন্তা করছি যে কোন ভেরিয়েবলটা আমাকে আসলে বেস্ট রেজাল্ট দেয়, রাইট? তো এখানে কিছু এক্সাম্পল আছে, এজ আই সেড, যেহেতু আমি নিজে লাইফ সায়েন্সের মানুষ, সেহেতু এখানে আমার মানে লাইফ সায়েন্সের এক্সাম্পল গুলো দেওয়া ছিল। আর এই ছিল জিনোটাইপস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ লং কোভিড, মানে এটা কি করেছে, অ্যাসোসিয়েশন দেখতে চাচ্ছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিট। এখানে আমি এইচএলএ জিনোটাইপ, মানে একটা জেনেটিক ফ্যাক্টরের সাথে আমি কোভিড এর যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনের অ্যাসোসিয়েশন দেখতে চাচ্ছি আমরা। অথবা এখানে দেখেন, ডাজ হাই বডি ওয়েট বা বিএমআই নিয়ে তো আমরা সবাই জানি, ইনক্রিজ দ্য রিস্ক অফ লং কোভিড, এটা কি ইনক্রিজ করে কিনা? তার মানে এখানেও এক ধরনের আমি রিলেশন দেখতে চাচ্ছি, যে এটা কি বাড়ায় নাকি কমায়, অথবা রিডিউস, এই সেম জিনিস আমরা এখানে দেখতে পারি। তার মানে এই যে আগের যে আমরা যে 3টা টাইপ পড়লাম, এই 3টা টাইপের মধ্যে আমার পড়ে গেল। সো এটা লাইফ সায়েন্স হোক আর যে কোনো ফিল্ড হোক, আমরা সাধারণত রিসার্চ কোয়েশ্চেন গুলোর মধ্যে এই ধরনের কিছু না কিছু একটা আমরা খোঁজার চেষ্টা করি। আইদার সেটা কোনো একটা এক্সিস্টিং প্রবলেমকে ডিসক্রাইব করে, তবে সেটা নতুন কোন একটা রিলেশনকে স্টাডি করে, অথবা কোন একটা কম্পারিজন বের করে, না? তো এইভাবে করি সাধারণত আমরা কাজগুলো করি। যাই হোক, তো রিসার্চ কোয়েশ্চেনের মধ্যে আমরা বলেছিলাম আবার সেই কথা, ফিজিবিলিটি ইন্টারেস্টিং হতে হবে, নোভেল হতে হবে, এথিক্যাল হতে হবে, রেলেভেন্ট হতে হবে, রাইট? তো সেটার উপর বেস করে, এই ফাইনাল ক্রাইটেরিয়ার উপর বেস করে আমার এটা হয়তো বা লেভেল 1 বা 4, ওই যে বলেছিলাম না, যে এটা কি আন্ডারগ্রেড লেভেলের রিসার্চ হলো, নাকি এটা মাস্টার্স লেভেলের, না পিএইচডি, না একদম আপনার নোবেল প্রাইজ পাওয়ার মতো রিসার্চ। তো ওভারঅল যাই হোক, এইভাবে করে আমরা আমাদের রিসার্চ কোয়েশ্চেনটা সেট করে ফেললাম। তাহলে রিসার্চ, আবার যদি একটু পেছনে যাই, রিসার্চ কোয়েশ্চেনটা কোত্থেকে আসলো? আসলো হচ্ছে আমার নলেজ গ্যাপ থেকে। নলেজ গ্যাপটা কোত্থেকে আসলো? আসলো হচ্ছে আমার লিটারেচার রিভিউ থেকে।
লিটারেচার রিভিউটা আমি কিসের উপর করেছি, ওই যে একটা ব্রড এরিয়া ধরে তার আস্তে আস্তে ন্যারো ডাউন করে আমি একটা রিলেটিভলি ছোট একটা টপিক সাব এরিয়া আমি সিলেক্ট করে নিয়েছি, সেটার উপর লিটারেচার রিভিউ করে আমি কিছু নলেজ গ্যাপ বার করেছি যে ওকে ফাইন, এটা এটা জানা আছে, এটা এটা নাই, তাহলে কি জানা নাই সেটার উপর আমি কিছু কাজ করে দেন ইট বিকামস নোবেল। আচ্ছা, তারপরে নাও দ্যাট উই হ্যাভ সিলেক্টেড দ্য রিসার্চ কোয়েশ্চেন্স, তার আগের স্লাইডে আমরা দেখলাম, এখন কি করব আমরা, গোল বা অবজেক্টিভ আমরা সেট করবো না। আর যে অবজেক্টিভ কোনটা, যে আমি আসলে কি অ্যাচিভ করতে চাই। এই যে রিসার্চ কোয়েশ্চেনটা, এই রিসার্চ কোয়েশ্চেনটার অনেকগুলো জিনিস আমি বার করতে পারি, অনেকগুলো জিনিস স্টাডি করতে পারি। আমি আসলে সত্যিকার অর্থে কি কি আমরা অ্যাচিভ করবো বা অ্যাচিভ করতে চাই, সেই জিনিসটাই এখানে বলা আছে। তো খুব কিছু ক্রাইটেরিয়া আছে, খুব স্পেসিফিক। ইটস ক্লোজলি রিলেটেড টু দ্য রিসার্চ কোয়েশ্চেন, ইট হ্যাজ টু বি ডিরেক্টলি লিঙ্কড টু দ্য রিসার্চ কোয়েশ্চেন। কারণ অনেক সময় যেটা হয় কি, রিসার্চ কোয়েশ্চেন আমরা থিসিস যখন চেক করি বা মানে আমরা পেপার যখন রিভিউ করি, তখন দেখি যে আমার রিসার্চ কোয়েশ্চেন গুলো এক ধরনের আছে, কিন্তু যে অবজেক্টিভ গুলো সেট করা হয়েছে এটা ঠিক আমার ওই রিসার্চ কোয়েশ্চেনটাকে সরাসরি অ্যাড্রেস করছে না না। তো এইরকম যেন না হয়, ইট হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক। এর মধ্যে এইটার মধ্যে কোনো ভেগনেস থাকা যাবে না। মানে কারণ অডিয়েন্স বা রিভিউয়ার এটা পড়ে যেন একদম খুব স্পেসিফিকলি বুঝতে পারে যে আমি আসলে কি ডেটাটা এখান থেকে প্রডিউস করতে চাচ্ছি। অর্ডারড ইন এ লজিক্যাল সিকোয়েন্স। ফর এক্সাম্পল, আমার যদি 5টা অবজেক্টিভ থাকে, তাহলে অবজেক্টিভ 1 2 3 4 5, 1 এর সাথে 2 এর যেন রিলেশন থাকে, 2 এর সাথে 3 এর রিলেশন থাকে, লজিক্যালি জিনিসটা যেন প্রোগ্রেস করে। আদারওয়াইজ দেখা যায় অনেক সময় মানে হয়তো আমি অবজেক্টিভ 5 এর মধ্যে যেটা দিয়েছি সেটা আসলে অবজেক্টিভ 1 এর নেক্সট স্টেপ, বা অবজেক্টিভ 2 এর সাথে এটা রিলেটেড, তখন আমাদের আসলে বুঝতে অসুবিধা হয়ে যায় যে ওভারঅল তাহলে এই রিসার্চটার মধ্যে কি অ্যাচিভ করার চেষ্টা করা হচ্ছে না। এরকম যেন না হয়, ইট হ্যাজ টু বি অ্যারেঞ্জড লজিক্যালি এবং ইন এ রিলেশনাল ম্যানার। স্টেটেড ইন অ্যাকশন ভার্বস, যে এটা হয়তো মানে ফর এক্সাম্পল প্রতিটা অবজেক্টিভ যে এটা কি ডেসক্রাইব করবে কোন একটা প্রবলেম, অথবা কোন একটা জিনিস আইডেন্টিফাই করবে, অথবা কোন একটা জিনিস মেজার করবে বা কম্পেয়ার করবে, রাইট? এরকম। তাহলে ফর এক্সাম্পল যদি 3টা অবজেক্টিভ থাকে, যে আমি কি করতে চাই, টু ডিসক্রাইব দ্য নেচার অফ অর টু ডিসক্রাইব দ্য, ফর এক্সাম্পল, দ্য কজেটিভ এজেন্টস বা কজেস অফ লং কোভিড, রাইট? টু আইডেন্টিফাই দ্য কজেস অফ লং কোভিড, অথবা টু মেজার the relationship or the association between long COVID and for example moderate physical exercise হতে পারে, অথবা আমার ডায়েটারি ইনটেক মানে ডায়েটারি ফর এক্সাম্পল ফ্যাট ইনটেক হতে পারে, বা সামথিং লাইক দ্যাট, যে কোনো কিছু। সোজা কথা, তাহলে এই ভার্বটা দেখলেই যেন বোঝা যায় যে আমার এই অবজেক্টিভটার মধ্যে আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি। আচ্ছা, আগেই বলে রাখি কেন এই অ্যাকশন ভার্ব গুলো খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই কারণে যে এইটার উপর ডিপেন্ড করবে আমি কি মানে হাইপোথিসিস করছি এবং কি আমার মানে আমার কোন স্টাডি ডিজাইনটা আমি চুজ করছি। কারণ ফর এক্সাম্পল দেখা যাবে কোন একটা জিনিস আইডেন্টিফাই করার জন্য আমার যেই মানে স্টাডি ডিজাইন, একটা জিনিস কম্পেয়ার করার জন্য সেই স্টাডি ডিজাইন না। ফর এক্সাম্পল, আইডেন্টিফাই করার জন্য আমার লিটারেচার রিভিউ থেকে হয়তো বা হবে, লিটারেচার রিভিউ করে আমি এটা আসলে হাইপোথেসাইজ করতে পারি বা একটা ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করতে পারি। কিন্তু লিটারেচার রিভিউ থেকে আমি ঠিক বলতে পারবো না যে আমি সিনারিও এ এবং সিনারিও বি দুইটার মধ্যে কোন সিনারিওটা বেটার হবে, আমাকে বেটার রেজাল্ট দিবে। এইটা শুধু আমি লিটারেচার রিভিউর উপর বেস করে আমি মানে এটা হয়তো বলতে পারবো। আমার এটার জন্য অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করতে হবে, বা আমার ডেটা কালেক্ট করতে হবে, লঙ্গিটিউডিনাল আমার স্টাডি করতে হবে। তো দ্যাট ইজ ওয়াই প্রপারলি এই অ্যাকশন ভার্ব গুলা ইউজ করতে পারাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাইনালি এটা তো অ্যাচিভেবল তো হইতেই হবে। একটা হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। অনেক সময় হয় কি যে মাস্টার্সে বা পিএইচডির ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে মানে যদি আমি দেখাই যে সত্যিকার অর্থে আমার দুইটা সিরিয়াস অবজেক্টিভ আছে, এখন দুইটা দেখতে আসলে কম মনে হয়, সেই ক্ষেত্রে আমি কি করলাম, ওই দুইটাকেই ভেঙে চুরে একটু এদিক সেদিক করে হয়তো 3টা 4টা বানায় লিখে দিলাম। তাতে করে হইলো কি, উল্টা আরো আমার ইয়েটা নষ্ট হলো। মানে আমার যে অ্যাকচুয়ালি স্টাডির যে অবজেক্টিভটা বা এটার যে আলটিমেটলি এসেন্সটা, সেই এসেন্সটা আসলে নষ্ট হলো না। সো উই শুডন্ট বি ডুইং দ্যাট। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আম, এটাকে রিসার্চ অবজেক্টিভ রিলেটেড আলোচনা না। ফাইনালি আমরা দেখব যে আমরা সেকেন্ড আরেকটা ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম না, যে আরেকটা ক্রাইটেরিয়া আমরা অ্যাপ্লাই করব। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে স্মার্ট ক্রাইটেরিয়া। কিরকম স্মার্ট ক্রাইটেরিয়া? যে স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল,
রেলেভেন্ট এবং টাইম বাউন্ড হতে হবে, রাইট? টাইম বাউন্ড কি, যে আমি যে অবজেক্টিভ গুলো সেট করছি সেই অবজেক্টিভ গুলো যেন টাইম বাউন্ড হয়। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। আমি যখন পিএইচডি করতে গিয়েছি মোনাশ ইউনিভার্সিটিতে, আমার সুপারভাইজার ছিল সিভিল ইঞ্জিনিয়ার, আমি নিজে হলো লাইফ সায়েন্সের মানুষ, মাইক্রোবায়োলজির মানুষ। তো পিএইচডির মিটিং এর সময় প্রথম 6 মাসে আমাদেরকে যেটা করতে হয়, পুরো পিএইচডির একটা প্ল্যান জমা দিতে হয়। তো ঠিক আছে, আমি লিটারেচার রিভিউ করেছি যে ওভারঅল কি কি কাজ করতে পারি করব, সেটার একটা প্ল্যান দিলাম। আমাকে বলে যে না, এটা তোমার এই প্ল্যান হয় নাই, তুমি আরো ডিটেইলে লিখে নিয়ে আসো, যে তুমি এই প্রতিটা প্ল্যান কিভাবে এক্সিকিউট করবা সেটা লিখে নিয়ে আসো। তো কি আজব কথা, আমি শুরুতে আমি কাজই করি নাই এখনো, কিভাবে প্রতিটা ধাপ আমি আগে থেকে করবো, এটা তো আমার জন্য চ্যালেঞ্জিং। আচ্ছা ঠিক আছে, তাও কষ্ট মষ্ট করে নিয়ে গেল। এরপরে বলে যে না, এটা এখনো হয় নাই, তোমার প্রতিটা স্টেপ আরো ভেঙে ভেঙে আহ একদম ধাপে ধাপে তুমি কোন কোন দিনে কি করবা, কোন মাসে কি করবা, সব তুমি একটা ওই টাইম টেবিলের মধ্যে করে নিয়ে আসো। একটা মানে গ্যান্ট চার্ট বলে ওটাকে, টাইম লাইন করে নিয়ে আসো, যে তোমার এই মানে বছরের শুরু থেকে 3 বছর পরে 3.5 বছর পর্যন্ত, পিএইচডি শেষ পর্যন্ত কোন মাসে তুমি কি করবা। আমি তো মাথায় হাত দিলাম যে কি সর্বনাশ, আমি এত স্পেসিফিকলি তোমাকে কি করে বলবো, যে কারণ আমি জানি না কবে কি রেজাল্ট আসবে, সেটার রেজাল্ট আসতেও পারে নাও আসতে পারে। যদি রেজাল্ট না আসে সেটাকে আমার রিপিট করতে হবে। পরে বলে যে না, দিস ইজ নট হাউ রিসার্চ ওয়ার্কস, তোমাকে আগে থেকেই জানতে হবে যে তুমি 3 বছর পরে কি করবা। সেটা নিয়ে অনেক কষ্ট টষ্ট করে একটা কিছু প্ল্যান দাঁড় করালাম। এরপরে আমাকে বলে যে তুমি এখন বাজেট করো, যে প্রতিটা ধাপে তুমি কত, কোনটা কয়টা রিএজেন্ট ইউজ করবা, কোন রিএজেন্ট কত এমএল ইউজ করবা, কত মাইক্রোলিটার তুমি ইউজ করবা, সব তুমি হিসাব করো। আমি তো আবার মাথায় হাত, যে কি করে সম্ভব যে আমি 3 বছর পরে কোন মাসে গিয়ে আমি কত মাইক্রোলিটার পিসিআর ওয়াটার ইউজ করব, বা মানে কত মাইক্রোলিটার আমার বা মিলিলিটার আমার অ্যালকোহল লাগবে, সেটা তুমি এখন আমি তোমাকে কি করে বলি। পরে বলে যে না, তুমি যদি রিসার্চ করতে হয় তাহলে তোমাকে এটা জানতে হবে, বুঝতে হবে। যাই হোক, অনেক কষ্ট করে সে আমাকে কনভিন্স করলো, আমি চেষ্টা করলাম, অনেক কষ্ট করে করলাম। ফাইনালি আমাকে বলে যে এবার বাজেট করো, যে তুমি পুরো পিএইচডি তে তোমার এই প্রতিটা ধাপে ধাপে কি করবা সেটা তুমি আসলে বাজেট করো, এবং যে বাজেট তুমি আসলে অ্যাপ্রুভ করায় নিতে হবে, যে টাকা তুমি পাবা এই টাকার মধ্যে তোমার পুরো পিএইচডি সব রিএজেন্ট টেজেন্ট সবকিছু করে শেষ করতে হবে। আরেকবার আমি মাথায় হাত দিলাম যে সর্বনাশ, যদি আমার প্ল্যানিং এখন ভালো না হয় তাহলে তো আমার আসলে ইয়ে হবে না। আমার আমার পরবর্তীতে দেখা যাবে যে আমি কাজগুলো করতেই পারবো না, কারণ আমি যদি এখন কম বাজেট দেই পরবর্তীতে আমি আর বাজেট পাবো না, আবার যদি বেশি বাজেট দেই তাহলে আবার সে দিবে না এই বাজেট, সবকিছু মিলে। তো এটা স্টোরিটা এই কারণে বললাম যে ইটস এ প্রসেস। আপনাদেরও নিশ্চয়ই অনেকের শুনতে মনে হবে যে কি করে এটা সম্ভব, যে আমি 3 বছর 4 বছর ধরে কি কাজ করব, একদম প্রতি মাসের হিসাব আমাকে এখন থেকে করতে হবে, কত টাকা কি হিসেব মানে লাগবে, কত এমএল রিএজেন্ট লাগবে, সমস্ত কিছু আমাকে এখন থেকে হিসেব করতে হবে। এটা সিমস ইম্পসিবল, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ডুয়েবল, অ্যাকচুয়ালি পসিবল। আমি যখন পিএইচডি শেষ করেছি, দেন আই রিয়েলাইজ যে হি ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট, দিস ইজ হাউ ইট শুড বি। তো আপনাদের ক্ষেত্রেও আমি বলি, যখন আপনারা মানে এইটা প্রপারলি করতে পারবেন পুরো রিসার্চের প্ল্যানিংটা, তখন বুঝতে পারবেন যে না ঠিক আছে, ইউ হ্যাভ অ্যাকচুয়ালি অ্যাচিভড আ লেভেল, সার্টেন লেভেল অফ এক্সপার্টিস। তো যাই হোক, এভাবে করে আমরা রিসার্চের অবজেক্টিভ গুলো সেট করব, যেগুলো মানে টাইম বাউন্ড। এটা টাইম বাউন্ডের কারণে এতগুলো কথা বললাম, যে কত তারিখে কবে আমি এক্সপেরিমেন্টটা করব, তার আগে আরো কি কি মানে আমার পাইপলাইনে আরো কি কি ডেটা প্রডিউস করে রাখতে হবে, সমস্ত কিছু যেন আমার আগে থেকে জানা থাকে। আচ্ছা, তো আমি যে অবজেক্টিভ গুলো সেট করলাম সেই অবজেক্টিভ গুলো থেকে এবার আমি কি করব, আমি প্রতিটা অবজেক্টিভের জন্য আমি হাইপোথিসিস সেট করব। হোয়াট ইজ হাইপোথিসিস? হাইপোথিসিস হচ্ছে যে আমার আগে থেকে প্রেডিকশন করতে পারা, রাইট? অথবা এক্সপ্লেইন করতে পারা, যে আমার যে দুইটা ভেরিয়েবল, ফর এক্সাম্পল আমি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করছি, তাহলে আমাকে আগে থেকেই মোটামুটি ধারণা করে নিতে হবে যে এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনটা আসলে কেমন হতে পারে, এবং কি ঘটনাটা ঘটতে পারে, এবং সেই ঘটনা ঘটার একদম স্পেসিফিক ইনফরমেশন আমাকে বলে দিতে হবে। এবং এক্সপেক্টেড, খেয়াল করে দেখেন, এক্সপেক্টেড আউটকামস গুলো আমাকে যেন এই হাইপোথিসিস এর মধ্যে আমি বলে দিই। কেন আমি এক্সপেক্টেড আউটকামস বলে দিব? কারণ
এই এক্সপেক্টেড আউটকামসটাই আমাকে মানে সাজেস্ট করবে যে এই আউটকামটা পেতে হলে আমার কোন মেথোডোলজিটা দরকার। ফর এক্সাম্পল, আমি কি ডেসক্রিপটিভে যাব, আমি কি এক্সপেরিমেন্টালে যাব, নাকি আমি সেকেন্ডারি লিটারেচার বেসড আমি যাব, সেটা সোললি ডিপেন্ড করবে আমার এই স্টেটমেন্ট গুলোর উপর, যে ভেরিয়েবল গুলো কি, এক্সপেকটেশনটা এখানে কি, রাইট? এই জিনিসগুলো আমাকে একদম স্পেসিফিকলি মেনশন করে দিতে হবে, এবং এটা র্যান্ডম হ্যাফাজার্ড গ্যাস হলে হবে না। এই আমি যে স্টেটমেন্ট গুলো দিব যে ঘটনাটা এরকম ঘটতে পারে, এই পুরো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ আমাকে ব্যাকআপ দিতে হবে কিসের থেকে? ওই লিটারেচার রিভিউ থেকে। লিটারেচারের যে ভ্যালু আছে বা লিটারেচারের যে অবজারভেশন আছে, সেইখান থেকে আমাকে এই জিনিসগুলো ইয়ে করে দিতে হবে, মানে এটাকে কি বলে, যে স্যাটিসফাই করে দিতে হবে যে না ঠিক আছে, এটা এটা ট্রুলি এটা হওয়াটা পসিবল। ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। ইট ইজ হাইপোথেসাইজ দ্যাট, অবজেক্টিভটা কি আমরা আগে দেখে নিই, টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন ডায়েটারি ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাটস, মানে আমরা যে স্যাচুরেটেড ফ্যাট খাই, ফ্যাট রিচ ডায়েট যেগুলো খাই, এবং ইন্টিমাল থিকনেস অফ করোনারি আর্টারি। ইন্টিমাল মানে ইন্টারনাল থিকনেস, আমার যে করোনারি আর্টারি বা হার্টের যেই আমার যে রক্তনালী গুলো আছে, রক্তনালীর ভিতরে কতটুকু জমাট বেঁধে যাবে, মানে এটাকে চর্বি জমাট বেঁধে যাবে, বা লাইনিংটা মোটা হয়ে গেলে ব্লাড আর ফ্লো করতে পারে না, তখন হার্ট অ্যাটাক হয়। তো এটা কিসের সাথে রিলেটেড? এটা ডায়েটারি ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাটের সাথে আমি এটার রিলেশনটা দেখতে চাচ্ছি না, টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ। এখানে কিন্তু রিলেশনাল হাইপোথিসিস, ঠিক আছে। এখন তাহলে আমার হাইপোথিসিসটা দেখেন কি বলা আছে। It is hypothesized that more than 20% of recommended saturated fat intake in the Bangladeshi population will be associated with a 50% increased intimal thickness of coronary artery when compared to the normal intimal thickness measured by XYZ. আচ্ছা, এটা খুবই কমপ্লেক্স একটা স্টেটমেন্ট। ডোন্ট ফোকাস অন দ্য কমপ্লেক্সিটি, জাস্ট ফোকাস অন দ্য থিংস দ্যাট, যে এইখানে স্পেসিফিক্যালি একদম এইটাকে বলে দেওয়া আছে, আমি যদি 20% ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাট, তাহলে কি হতে পারে, আমার যে করোনারি আর্টারির থিকনেস সেটা 50% বেড়ে যেতে পারে। দেখেন, এখন আমি তো শুধু এই কথাটা বলতে পারতাম যে আমি যদি স্যাচুরেটেড ফ্যাট বেশি খাই তাহলে আমার আর্টারির থিকনেস বেড়ে যাবে। তাহলে এটা আসলে কি ভালো হাইপোথিসিস হতো কি হতো না? অ্যান্সার ইজ নো, অ্যাবসলিউটলি নো। কেন? কারণ সেই ক্ষেত্রে এটার আর কোনো নোভেলটি থাকতো না। কেন নোভেলটি থাকতো না? কারণ এটা অলরেডি ওয়েল নোন যে আমার স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে আমার আর্টারির থিকনেস বাড়বে, ইন্টিমাল থিকনেস বেড়ে যাবে, এটা ওয়েল নোন। এটার জন্য আবার ওই যে রিইনভেন্টিং দ্য হুইল দরকার নাই। কিন্তু আমি যখন বলবো যে মোর দেন 20% ইনক্রিজ 50% বাড়ায় দিতে পারে, ওকে ফাইন, তাহলে আমি দেখতে চাই এই 50% ইজ এ কাট অফ, 50% ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু চেক, যে আসলেই 50% বাড়ে কিনা, অথবা 20% বাড়াইলে 50% বাড়ে কিনা। তাহলে এই যে কোয়ান্টিটেটিভ রিলেশনশিপটা, এই রিলেশনশিপটাই হচ্ছে আমার রিসার্চের ক্ষেত্রে নোভেল আসপেক্ট। ইউ সি, আমি রিলেশনাল হাইপোথিসিসই এখানে চেক করছি, কিন্তু আই হ্যাভ অ্যাডেড স্পেসিফিক ফিগার্স। এখন এই স্পেসিফিক ফিগার গুলো আমি কোত্থেকে পেলাম? এটা তো আমি আন্দাজি বসাই দিলে হবে না, রাইট? তখন প্রত্যেকেই প্রশ্ন করবে যে এই তুমি ভাই এই 20% কেন বসাইলে এখানে, বা কেমনে তোমার মনে হইলো যে এটা 50% ইনক্রিজ করবে? দ্য অ্যান্সার ইজ 50% ইনক্রিজ করবে এই কারণে যে আমার লিটারেচারে যতগুলো আমি দেখেছি, এটাকে কি বলে, যে ভ্যালু দেখেছি, এই ভ্যালুগুলো আমাকে ইমপ্লাই করে বা আমাকে সাজেস্ট করে, আমার মনে হয়েছে যে এটার 20%-এর কারণে এটার 50% বেড়ে যাবে বা বেড়ে যেতে পারে, রাইট? সো এই হচ্ছে মোটামুটি আমার মানে এক ধরনের হাইপোথিসিস, রাইট? তো এইভাবে হলো আমরা নিজেরা যখন হাইপোথিসিস গুলো মানে সেট করব আমাদের ইয়ের জন্য, আমাদের স্টাডির জন্য। আচ্ছা, আমি ভিডিওটা আসি। আমরা আমাদের স্টাডি গুলোর জন্য যখন সেট করব, তখন আমরা এইভাবে হাইপোথিসিস গুলো আসলে সেট করতে পারি, রাইট? জিনিসটা যেন কোয়ান্টিটেটিভ হয়, এখানে কোয়ান্টিটেটিভ আসপেক্টটা তুলে ধরাটাই হচ্ছে আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল আছে। hypothesize that the blah 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 with inhaled drug A will be superior to oral preparation of drug B, মানে ড্রাগ এ চাইতে ড্রাগ বি এর চাইতে ড্রাগ এটা সুপিরিয়র হবে, রাইট? এখানে দুইটা সিনারিও দেখা হচ্ছে। তো এইরকম সিনারিও আপনারা যে যেখানেই করেন, সেটা সিএসসি এর ক্ষেত্রে হোক, সেটা আপনার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হোক, যেখানেই হোক, আমরা তো বললাম না যে আগে আমরা যে কত ধরনের আমরা টেস্ট করি সাধারণত, এক ধরনের একটা হচ্ছে যে সিনারিও টেস্ট করি আমরা।
তো সিনারিও এ সিনারিও বি এর চেয়ে হয়তো ভালো হবে। অথবা এরকম হতে পারে যে মানে হাইপোথেসিস দ্যাট লো বার্থ ওয়েট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর টাইপ 2 ডায়াবেটিস। এখন এরকম হতে পারে যে না, আমার যে কোনো একটা সিনারিওর জন্য এই পার্টিকুলার ফ্যাক্টর খুব সিগনিফিকেন্ট বা একটা ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। তো যাই হোক, এইভাবে করে আমরা রিসার্চ অবজেক্টিভ, কোয়েশ্চেন, হাইপোথিসিস এই জিনিসগুলো আমরা সেট করার চেষ্টা করব। যদি আমরা সামারি ড্র করার চেষ্টা করি, পারফরমেন্স সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, প্রথমে এই জায়গাটাতে আমাদের একটু নজর দিতে হবে। আমরা আগে বলিনি, আমি জানি না আগের সেশনে কতটুকু ডিসকাশন হয়েছে, বাট এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি তাড়াহুড়া করি বা স্টুডেন্টরা সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। লিটারেচার রিভিউ করতে মনে হয় মাথা টাথা ধরে আসে, করতে চায় না। মানে নিজেদের হাঞ্চ থেকে বা গাট ফিলিং থেকে একটা নলেজ গ্যাপ ঠিক করে নেয় যে আমার কাছে মনে হয়েছে যে এটা নলেজ গ্যাপ, অথবা এটা করলে মোটামুটি আমার পিএইচডিটা হয়ে যাবে বা মানে মাস্টার্স হয়ে যাবে। এই জায়গায় তাড়াহুড়া করার কারণে আমি হয়তো 1 সপ্তাহ সময় বাঁচালাম বা 1 মাস সময় আমি এখানে বাঁচালাম, লিটারেচার রিভিউ আমি করলাম না, কিন্তু এই 1 মাস লিটারেচার রিভিউ কম করার কারণে আমার যে 3-4 বছরের পিএইচডি, পুরো পিএইচডি ফাউন্ডেশনটা আমি দুর্বল করে ফেললাম। ইটস লাইক লেইং এ ফাউন্ডেশন। আপনি যখন 20 তলা বিল্ডিং করবেন, বিল্ডিং কয় তলা উঠবে সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন যত স্ট্রং, বিল্ডিং পরবর্তীতে আপনি 50 বছর পরে আপনি চাইলে বিল্ডিং উপরে উঠাতে পারবেন। কিন্তু আপনার ফাউন্ডেশনটা যদি শুরুতেই দুর্বল থাকে, আপনি এরপরে আর চাইলেও এটাকে রিইনফোর্স করে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন না। সো মাস্টার্স এর ক্ষেত্রে বা পিএইচডি এর ক্ষেত্রে বিশেষ করে আবার এই যে শুরু লিটারেচার রিভিউটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা মেটিকুলাসলি লিটারেচার রিভিউ করতে হয় এবং এগুলো বের করতে হয়। ওই যে স্টাডি গ্যাপ বা নলেজ গ্যাপ গুলো এখান থেকে বের করতে হয়। আচ্ছা, লার্ন অ্যাবাউট কারেন্ট ট্রেন্ডস এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস অন দ্য টপিক। আপনি যে টপিকটা সেট করে নিয়েছেন সেই টপিকে এখন কি অ্যাডভান্সমেন্ট আছে, কারেন্ট কি নলেজ আছে, সবকিছু আমরা ওই লিটারেচার রিভিউ এর মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা খুব ভালো টেকনিক হচ্ছে, আপনি যখন লিটারেচার রিভিউ করা শেষ করলেন, একটা টপিক সিলেক্ট করলেন, তখন ওই ফিল্ডের যারা এক্সপার্ট আছে, এক্সপার্টদের সাথে আপনি মোটামুটি ভাবে একটু শেয়ার করতে পারেন। তাও তাদের সাথে শেয়ার করবেন যাদেরকে আপনি ট্রাস্ট করেন, যে আপনার আইডিয়াটা চুরি হয়ে যাবে না বা ইত্যাদি ইত্যাদি, রাইট? যে যদি আপনি ট্রাস্ট করেন, তার সাথে শেয়ার করলে সে আপনাকে ইনপুট দিতে পারবে যে এই কাজটা করতে গেলে আপনার সামনে কি ধরনের ডিফিকাল্টি আপনি ফেস করবেন, আদৌ এটাকে কতটুকু পসিবল হবে, ফিজিবল হবে। তারপর তো আপনি যে ফাইনাল ক্রাইটেরিয়া আপনি নিজে নিজেই সেট করতে পারেন বা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এটা আসলে কতটুকু অ্যাপ্লিকেবল হয়, যে এটা আদৌ এটা নিয়ে মুভ করাটা কতটুকু ফিজিবল হবে, রাইট? তারপর ডেভেলপ আ ক্লিয়ার ওয়েল ডিফাইন্ড অবজেক্টিভস। একদম স্পেসিফিক অবজেক্টিভ আপনাকে সেট করতে হবে। ওই যে বললাম, স্পেসিফিক অবজেক্টিভ সেট করার সময় আপনাকে অ্যাচিভেবল হইতে হবে, রাইট? টাইম বাউন্ড হইতে হবে, রিয়েলিস্টিক হইতে হবে। আপনি ওভার অ্যাম্বিশাস হয়ে গেলে হবে না। আপনার নিজের সবলতা, দুর্বলতা, আপনার নিজের উইকনেস কোথায় সেইটা আপনার মাথায় রেখে তারপর কাজ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে, আপনি এটা করলে সামনে আরো ধরেন আপনার দরকার হবে, এটাকে কি বলে, আপনার স্ট্যাটিস্টিক্স ভালো করে শিখতে হবে। আপনি বললেন যে আচ্ছা শিখে ফেলবো, আর নাহলে আপনার কম্পিউটেশনাল মডেলিং দরকার হবে, অথবা এআই নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এখন এআই নিয়ে আপনার ধরেন কোডিং কোডিং এ খুব ভালো আপনার এক্সপার্টিস দরকার হবে। আপনি ভাবলেন যে আচ্ছা শিখে ফেলবো পাইথন, এটা এমন কোনো বিষয় না, রাইট? না, ওভার অ্যাম্বিশাস হওয়া যাবে না। ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক। কারণ আপনার অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতে হবে, আপনি সত্যিকার অর্থে যেটা পারবেন। আদারওয়াইজ ওভার কমিট করে ফেললে যেটা হয় কি, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বা আর্লি ক্যারিয়ার রিসার্চারদের ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় সুপারভাইজারদেরকে কনভিন্স করার জন্য বা ইমপ্রেস করার জন্য আমরা কি করি, আমরা দেখা যায় যে করে ফেলি, ওভার কমিট করে ফেলি। যে হ্যাঁ ঠিক আছে, লফটি কিছু হাইপোথিসিস আমি দাঁড় করালাম বা অবজেক্টিভ, সে ভাবলো, সুপারভাইজার মনে মনে বসে আছে, আমার তো মনে হয় এবার একটা ঘটনা কিছু একটা ঘটেই যাবে না। আসলে পরে গিয়ে দেখা গেল লবডঙ্কা। দেখা গেল যে না, আসলে কোনো কিছু হয় না। তখন সুপারভাইজার আপনার উপরে প্রচন্ড পিসড অফ হবে এবং আপনার ইমপ্রেশনটা নষ্ট হবে, উল্টা ডিগ্রি শেষ হওয়া নিয়ে টানাটানি লাগবে। সো ডু নট ওভার কমিট, রাইট? বি ভেরি রিয়েলিস্টিক। এবং হলো যেটা, বি ভেরি অনেস্ট উইথ হোয়াট এভার ইউ ডু। এটা আপনার ফর এক্সাম্পল লিটারেচার রিভিউ করতে আপনার যদি কষ্ট হয়, অথবা কোনো জায়গায় যদি আপনি ডিফিকাল্টি ফেস করেন, অথবা আপনি ঠিক মতো হাইপোথিসিসটা ডেভেলপ করতে পারছেন না, বা রিসার্চ কোয়েশ্চেনের স্টেটমেন্টটা ঠিক হচ্ছে না, বা এটা ঠিক মানে নলেজ গ্যাপটা এক্স্যাক্টলি কোথায় হবে এটা আপনি শিওর না, অলওয়েজ ওপেন আপ উইথ ইউর সুপারভাইজার্স, কো সুপারভাইজার্স এন্ড ইউর মেন্টরস, যাতে করে আপনি কোনো মানে হাইড এন্ড সিক এর কোনো কিছু না থাকে। কারণ যখনই আপনি হাইড এন্ড সিক করবেন, আস্তে আস্তে আপনার মধ্যে প্রেশার মাউন্ট করবে, টেনশন মাউন্ট করবে,
যে কারণ সুপারভাইজার তো বসে আছে, তার আপনার মানে আপনি কাজ শেষ করবেন, পাবলিকেশন করবেন, ইত্যাদি ইত্যাদি। সো ডু নট টেক টু মাচ স্ট্রেস অন ইয়োর শোল্ডার। তো যাই হোক, তো এইভাবে করে ফাইনালি আপনি হাইপোথিসিস ডেভেলপ করবেন এবং হাইপোথিসিস টেস্ট করবেন, রাইট? আস্তে আস্তে টেস্ট করবেন। তো এই হলো আমার হাইপোথিসিস টেস্টিং পর্যন্ত আমরা গেলাম। তো হাইপোথিসিস কিসের ভিত্তিতে টেস্ট করব? আমরা ওই যে বললাম যে অনেকগুলো স্টাডি ডিজাইন আছে, অনেকগুলো ডিফারেন্ট মেথডোলজি আছে, মেথড টাইপস অফ স্টাডিজ আছে। এখন কোনটা আমার আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে যে আমার ইয়েটা কি আসলে, আমার পার্টিকুলার টাইপ অফ হাইপোথিসিসটা আসলে এখানে কি, ইজন্ট ইট? তো আমি যদি মানে সেই হাইপোথিসিসটা আমি আগে ফিক্স করে নিতে পারি, দেন আমি আসলে বুঝতে পারবো যে ইয়েটা আসলে আমার কি হবে, মানে আমার স্টাডি ডিজাইনটা কি হবে। আচ্ছা, আমি যদি স্টাডি ডিজাইনে চলে যাই এখন, স্টাডি ডিজাইনে যাওয়ার আগে ভ্যারিয়েবলস তো আমরা কম বেশি সবাই জানি যে কি কি ধরনের ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবল একটা হলো ভ্যারিয়েবল, একটা হলো কনস্ট্যান্ট। কি ভ্যারিয়েবল? আল্লাহর দুনিয়ায় মোটামুটি আমরা যা সব নিয়ে রিসার্চ করি সবই ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল আমার আম, কি মানে কোন মেটাল নিয়ে কাজ করব, কোন ধরেন আপনার আয়ন নিয়ে কাজ করব, কোন প্যারামিটার নিয়ে কাজ করবো, এভরিথিং ইজ ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে যখন একটা জিনিসকে আমরা ফিক্স করে রাখি। ফর এক্সাম্পল আমি একটা এক্সপেরিমেন্ট করবো, এখন এক্সপেরিমেন্টের সময় এই এক্সপেরিমেন্টের মধ্যে সিনারিও এ এবং সিনারিও বি দুইটাই আমি টেস্ট করব। তো সিনারিও এ এবং সিনারিও বি এর মধ্যে স্পেসিফিক কিছু জিনিস আমার ভ্যারি করবে, আর বাকি সব জিনিস কনস্ট্যান্ট থাকবে। ফর এক্সাম্পল টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকবে, তারপরে হচ্ছে আমার ফর এক্সাম্পল মানে আমার কম্পোজিশন কনস্ট্যান্ট থাকবে। এর মধ্যে আমি হয়তো অন্য কোনো একটা ভ্যারিয়েবল আমি হয়তো কম বেশি করলাম না। তো যেই জিনিসগুলোকে আমরা ফিক্স করে রাখি সেগুলোকে বলি আমরা কনস্ট্যান্ট, আর যেগুলো ভ্যারি করে সেগুলোকে আমরা বলি ভ্যারিয়েবল। তো রিসার্চের ক্ষেত্রে কম বেশি সব ভ্যারি করতে পারে। এটা এক একজনের রিসার্চের ক্ষেত্রে এক এক রকম হবে। এটা আমি আসলে একটু স্কিপ করছি কারণ এগুলা অনেক লম্বা আলোচনা এবং এগুলা মোস্টলি লাইফ সায়েন্সের এক্সাম্পল যেহেতু আছে। আর এটা খুব মানে সুপারফিশিয়াল টাইপ আলোচনা, এটার মধ্যে আসলে খুব ইয়ে নাই, মানে সময় নষ্ট করার আসলে দরকার নেই। এই ইয়েটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দিস? এটা হলো ভ্যারিয়েবল এক্স এবং ভ্যারিয়েবল ওয়াই। আমরা হাইপোথিসিসের মধ্যে কি করেছিলাম? আমরা হাইপোথিসিসের মধ্যে দেখেছিলাম বিটুইন ভ্যারিয়েবল এক্স এবং ভ্যারিয়েবল ওয়াই আমরা হয়তো রিলেশনাল হাইপোথিসিস ডেভেলপ করেছি যে দুইজনের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, অথবা আমরা কম্পারিজন দেখতে চাচ্ছি দুইটা সিনারিওর মধ্যে। বাকি সবকিছু আমরা কনস্ট্যান্ট রেখেছি, হয়তো এক্স এবং ওয়াই দুইটা হলো ভ্যারিয়েবল আমার। আচ্ছা, তাহলে আমার ক্ষেত্রে মেইন টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এখানে জেডটা কোথা থেকে আসছে? জেডটা আসছে হলো আমার কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এটাকে আমরা বলি হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এই কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা কি? কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা হচ্ছে এমন কিছু ভ্যারিয়েবল যে জিনিসটা আমার এক্স এবং ওয়াই এর রিলেশনটাকে ইনফ্লুয়েন্স করে, রাইট? ফর এক্সাম্পল আমি একটা একদম বাংলা এক্সাম্পল দিই, তাহলে আমার মনে হয় রিলেট করতে সহজ হবে সবার জন্য। সেটা হলো যে ফর এক্সাম্পল আমরা বৃষ্টি হলে খিচুড়ি খাই না বাংলাদেশে? যখনই আমরা বৃষ্টি হয় খিচুড়ি খাওয়ার সম্ভাবনা আমাদের বেড়ে যায়। আচ্ছা, তো এখন আমরা কি দেখতে চাচ্ছি? আমরা এমন একটা স্টাডি করতে চাচ্ছি যে মানুষ কোন সময়টাতে মানে খিচুড়ি খায়। ফর এক্সাম্পল মানে বাইরে থেকে একজন আসছে, সে বাংলাদেশের মানুষের খিচুড়ি খাওয়ার ট্রেন্ড অ্যানালাইসিস করতে চাচ্ছে, দেখতে চাচ্ছে। তো কিভাবে হতে পারে সেটা? যে সে তখন চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা আহ, বছরের মধ্যে কি ভ্যারি করে টেম্পারেচার ভ্যারি করে ফর এক্সাম্পল, আর হলো খিচুড়ি খাওয়ার সময়টা। এখন সে সিজনাল টেম্পারেচারের ডেটা নিচ্ছে আর খিচুড়ি খাওয়ার ডেটা নিচ্ছে। তখন সে দেখলো যে সামার সিজনে, রাইট, সামার সিজনে যখন টেম্পারেচার বেশি থাকে ওই সময় মানুষ প্রচুর খিচুড়ি খাচ্ছে। তো আর শীতকালে দেখা যায় যে মানুষের মানে খিচুড়ি খাওয়ার টেন্ডেন্সিটা হয়তো বা কমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার সে কথা। দিনের বেলায় সাধারণত মানুষ খিচুড়ি খায় না। এখন সে পরে রিসার্চ করে তার কনক্লুশন ড্র করলো যে এটার সাথে টেম্পারেচারের সম্পর্ক আছে। মানুষ গরম পড়লে আসলে খিচুড়ি খায়, এবং শীত পড়লে আসলে খিচুড়ি খাওয়ার টেন্ডেন্সিটা কমে যায়। যদি কেউ এরকম করে তাহলে তার রিসার্চ মেথোডোলজি ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সে মানে হি অর শি এন্ডস আপ উইথ এ কমপ্লিটলি রং কনক্লুশন। কেন রং কনক্লুশন? কারণ সে শুধু বিবেচনা করেছে টেম্পারেচারকে, সে কোনটাকে বিবেচনায় নেয় নাই? সে রেইনফলের ডেটাটাকে বিবেচনায় নেয়, রাইট? কারণ আসলে
মূলত বৃষ্টি খাওয়া হয় মানে খিচুড়ি খাওয়া হয় বৃষ্টির সাথে। তো আপনি যদি সেই বৃষ্টিটাকে আপনার সিনারিওর মধ্যে না কনসিডার করেন, আপনার সেই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে আপনি যদি সেই বৃষ্টিটাকে কনসিডারই না করেন, তাহলে ইট উড এন্ড আপ ইন আ ভেরি রং কনক্লুশন, রাইট, অর উইথ আ রং কনক্লুশন। তাহলে এটা কি কেন বললাম? আমরা যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে বা তিনটা বা যাই কিছু বলি না কেন, যাদের মধ্যে রিলেশন দেখতে চাচ্ছি, অ্যাসোসিয়েশন দেখতে চাচ্ছি, কম্পারিজন দেখতে চাচ্ছি, তো এই রিলেশন, অ্যাসোসিয়েশন, কম্পারিজন, এই রিলেশন গুলোকে কোন কোন ফ্যাক্টর সবচাইতে বেশি ইনফ্লুয়েন্স করে, সেই জিনিসগুলো সবগুলোকে আমার রিসার্চের মধ্যে কনসিডার করতে হবে। যেগুলো এরকম ভাইটাল, একটা দুইটা যদি আমি কনসিডার না করি, তাহলে আমাকে কমপ্লিটলি রং কনক্লুশন দিবে। স্ট্যাটিস্টিক্স আমাকে বলবে যে এখানে পি ভ্যালু ইজ হাইলি সিগনিফিকেন্ট, আমার এখানে খুব স্ট্রং কোরিলেশন আছে, কিন্তু আদতে এটার সাথে একেবারেই কোনো কোরিলেশন নাই। এটা টোটালি ডিফারেন্ট জিনিস। জাস্ট লাইক আমি আপনাদেরকে বললাম যে খিচুড়ি এবং তাপমাত্রার মধ্যে আমার সম্পর্ক আপনাকে ওই স্ট্যাটিস্টিক্যালি হাইলি সিগনিফিকেন্ট দেখাতে পারে, কিন্তু আসলে আপনি যখন বৃষ্টিকে বিবেচনায় নেবেন তখন দেখবেন তাপমাত্রা বা হলো ডেইলি টেম্পারেচারটা এখানে গৌণ বিষয়। এখানে মুখ্য ফ্যাক্টর হলো আপনার আসলে রেইনফল। সো এই জন্য এই পুরো বিষয়গুলোকে বলা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। কনফাউন্ডিং নামটার মধ্যেই এইটার মানে এটা মিনিংটা আসলে আছে, যে যেই ফ্যাক্টর গুলো আপনার অন্য দুইজন বা তিনজন বা অন্য যে কোনো রিলেশনকে কনফাউন্ড করতে পারে বা আপনার ধাঁধার মধ্যে ফেলে দিতে পারে, সেই ফ্যাক্টর গুলোই হলো কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এখন অ্যান্সার মানে কোয়েশ্চেন হলো যে আপনি এই কনফাউন্ডিং, আপনি তো রিসার্চ এখনো করেন নাই, আপনি এটা সম্পর্কে এখনো জানেন না, এই টপিক সম্পর্কে, এই ফিল্ড সম্পর্কে, তাহলে আপনি কনফাউন্ডিং ভ্যারিয়েবল কি করে বুঝবেন? আপনার বুঝতে হবে ওই যে ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্যাট লিটারেচার। আপনাকে খুব মেটিকিউলাসলি একদম এক্সস্টিভ লিটারেচার রিভিউ করতে হবে। আপনি যখন পুরো লিটারেচার রিভিউটা কমপ্লিট করবেন, ঠিক মানে সুন্দর করে যখন আপনি কমপ্লিট করবেন, মন দিয়ে কমপ্লিট করবেন, সময় নিয়ে কমপ্লিট করবেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার সরি আমার ধরেন আপনি 100টা পেপার পড়বেন, 200টা পেপার পড়বেন, 200টা পেপারের মধ্যে পড়লে হয়তো আপনি দেখা যাবে যে ওখানে 20টা কনফাউন্ডিং ভ্যারিয়েবলের কথা বলা আছে। সেটা পুরোটা আপনি লিস্ট করে নিয়ে বসবেন, এরপরে হয়তো আপনার জন্য ওই যে ফিজিবিলিটি, কোনটা ফিজিবল না, আপনার মূল থিমটা কি, আপনার মেইন অবজেক্টিভটা কি, সেগুলোর বেসিসে আপনি হয়তো কমাতে পারেন। কিন্তু আলটিমেটলি আপনাকে ওই কনফাউন্ডিং ভেরিয়েবল গুলো আসলে কি হতে পারে সেটা জেনে নিতে হবে আপনার ওই ইয়ে থেকে, কোথা থেকে, ওই লিটারেচার রিভিউ থেকে, ইজন্ট ইট? তাহলে আলটিমেটলি কি হবে, যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারে, রাইট, সেগুলো আপনি বিবেচনায় নেবেন ইনক্লুডিং দ্য কনফাউন্ডিং ভ্যারিয়েবলস। তারপরে বাকি হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আপনি যেটার ইফেক্টটা দেখতে চাচ্ছেন, যার উপর ইফেক্টটা দেখতে চাচ্ছেন, বা যেই সিনারিও গুলো আপনি দেখতে চাচ্ছেন, সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পড়বে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের বিষয়। যেটা আমরা দেখলাম যে হয়তো কজ ইফেক্ট রিলেশনশিপের মধ্যে আমরা বলছি যে একটা জিনিস হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হলো কজ, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ইফেক্ট বা আউটকাম ভেরিয়েবল আমরা বলতে পারি, রাইট? তাহলে এই আউটকাম ভেরিয়েবলটার মধ্যে আমার হয়তো এখানে কিছু কনফাউন্ডিং ভেরিয়েবল আছে, যে এই ভেরিয়েবল গুলো আমার আসলে এই কজ এবং ইফেক্টের যে রিলেশনটা, সেই রিলেশনকে আসলে ইনফ্লুয়েন্স করছে। সো ওভারঅল সবচাইতে মানে যদি আমি বলি যে তাহলে ফরগেট অ্যাবাউট দ্য স্পেসিফিক এক্সাম্পলস, এই জিনিসটা আমি কেন বললাম? আমরা যত পেপার রিভিউ করি বা যত স্টাডি দেখি আমরা, একটা স্টাডির সফলতা, দুর্বলতা, স্ট্রেংথ, উইকনেস, এগুলা মেইনলি কিসের উপর ডিপেন্ড করে? ওই যে প্রথম বললাম যে রিসার্চ কোয়েশ্চেনটা আসলে কতটুকু রোবাস্ট, নলেজ গ্যাপটা কতটুকু ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পেরেছে, আর হলো যে স্টাডি মানে ভ্যারিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ দেখছে, সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে কনফাউন্ডিং ভ্যারিয়েবল গুলো বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো কতটুকু কম্প্রিহেন্সিভ। কেন কম্প্রিহেন্সিভ? আপনাকে এই জিনিসটা বুঝতে হবে ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। আপনার যদি আইডেন্টিফাই করতে না পারেন যে কোনটা রাইট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা রাইট কনফাউন্ডিং ভেরিয়েবল, আপনি পরবর্তীতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনার ঠিকঠাক মতো হবে না। যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ঠিকঠাক মতো না হয়, আপনার রেজাল্ট ভুলভাল রেজাল্ট আসবে, এবং এই ভুলভাল রেজাল্ট দিয়ে আপনি গায়ের জোরে হয়তো বা টাকা পয়সা দিয়ে একটা পাবলিকেশন করায় নিতে পারবেন হয়তো বা একটু লো কোয়ালিটি জার্নাল থেকে বা প্রেডিটরি জার্নাল থেকে, কিন্তু এইটার কোনো বেনিফিট আপনার সায়েন্টিফিক কমিউনিটিতে আসবে না, আপনার নিজের জন্য আসলে আসবে না, রাইট? সো ওভারঅল আমরা যখন অ্যানালাইসিস করি,
যখন আমরা ডেটা অ্যানালাইসিস, আপনাদের ডেটা অ্যানালাইসিসের সেকশনে এটা নিয়ে আরো ডিটেইলে আলোচনা হবে। আপনি যখন ফাইনালি সব ডেটা পাবেন, সে সব ডেটা থেকে কিছু আছে সিগন্যাল, কিছু আছে নয়েজ। নয়েজ গুলোকে আপনার শুরুতে আলাদা করে ফেলা যায়, হ্যাঁ, আলাদা করে ফেলতে হয়। তাহলে কেবল আপনি শুধু সিগন্যাল গুলা নিয়ে অ্যানালাইসিস করবেন, তাহলে অ্যাকচুয়াল ট্রেন্ডটা পাওয়া যাবে। তো কোনটা নয়েজ আর কোনটা সিগন্যাল সেটা বোঝার জন্য আপনাকে আগে থেকেই ডিসিশন নিয়ে রাখলে হবে না, আপনার ডেটা আপনাকে বলবে। তো এই জন্য আপনার এক্সপেরিমেন্টটা কম্প্রিহেন্সিভ হবে, সবাইকে আপনি কনসিডার করবেন, এরপরে গিয়ে আপনি ডিসাইড করবেন যে কোনটা সিগন্যাল আর কোনটা নয়েজ, রাইট? এন্ড দিস ইজ হাউ ইউ উইল গেট টু মোর, এটাকে কি বলা যায়, স্পেসিফিক অথবা মোর রোবাস্ট থিং। তো এই হচ্ছে আমার হাইপোথিসিস থেকে আমরা কিন্তু দেখেন গ্রাজুয়ালি কোন কোন দিকে আসছি, আমরা আসছি হলো স্টাডি ডিজাইনের দিকে, isn't it? আচ্ছা, তো এখন স্টাডি ডিজাইনের কথা আমরা যদি বলি, আবার ওই যে আমরা পাইপলাইনটাতে যদি ফেরত চাই, ইনিশিয়ালি আমরা কোত্থেকে শুরু করেছিলাম, আইডেন্টিফাই ব্রড টপিক, তারপর সিলেক্ট একটা সাব টপিক, রিসার্চ কোয়েশ্চেন আমরা সেট করলাম, সেই কোয়েশ্চেনের জন্য আমরা অবজেক্টিভ সেট করলাম, রাইট? অবজেক্টিভ গুলো প্রতিটাকে আমরা অ্যাসেস করলাম, তারপরে সেইখান থেকে আমরা হাইপোথিসিস সেট করলাম, এরপরে প্রতিটা হাইপোথিসিসের জন্য আলাদা আলাদা করে আমরা ইয়েতে চলে যাব, আমরা স্টাডি ডিজাইনে চলে যাব, রাইট? আচ্ছা, তো স্টাডি ডিজাইনের মধ্যে এখানে যেহেতু এটা আমার এই ডেটাটা মানে এই স্লাইডটা বেসিক্যালি লাইফ সায়েন্সের জন্য করা, এখানে তারপরে ইন জেনারেল এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, যে আমরা যেই কাজগুলো করি না, সেগুলোর মধ্যে যে স্টাডি গুলো করি, সেই স্টাডি গুলোর মধ্যে সাধারণত কিছু থাকে ডেসক্রিপটিভ স্টাডি, আর কিছু থাকে হচ্ছে অ্যানালাইটিক্যাল স্টাডি। তো আমাদের এখানে যেহেতু ইঞ্জিনিয়ারিং এর মানে স্টুডেন্ট বেশি, বা হলো আমার ইঞ্জিনিয়ারিং বা হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যেহেতু বেশি, সায়েন্স, টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং, তাহলে আমার মনে হয় যে এইটার চাইতে, এই অ্যাসপেক্টটার চাইতে এই অ্যাসপেক্টটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এক্সপেরিমেন্টাল স্টাডি আছে, অবজারভেশনাল স্টাডি আছে, কিছু জিনিস আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করি না, ডিরেক্টলি আমরা ল্যাবে ইয়ে করি, আপনার সিনারিও বানাই, বিভিন্ন জিনিস প্যারামিটার চেঞ্জ করে আমরা রান করি, মানে এক্সপেরিমেন্ট রান করি, রান করার পরে আমার এই স্পেসিফিক এক্সাম্পল খেয়াল করার দরকার নাই, জাস্ট আমি এক্সপেরিমেন্টাল পার্টটা খেয়াল করলে হবে। আরেকটা হলো অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি হলো যে এক্সিস্টিং অনেক ধরনের মানে অনেক ডেটা আছে, প্রাইমারি ডেটা আছে, সেকেন্ডারি ডেটা আছে। আমরা যদি ফর এক্সাম্পল কোনো ডেটা লগার থেকে আমরা ডেটা পাচ্ছি, কন্টিনিউয়াস আমরা ডেটা পাচ্ছি, অথবা ফর এক্সাম্পল অন্য কোনো একটা, ধরেন আপনার যেহেতু এখানে বিজনেসের স্টুডেন্ট আছে, ফর এক্সাম্পল কোন একটা বিজনেসের মানে কোন একটা ইয়ের বিজনেসের ডেটা, বা হলো আমার তার প্রফিট লসের ডেটা, বা তার সেলের ডেটা, অথবা কোন একটা ডিভাইসের আমার পারফরমেন্সের ডেটা, না, সব ধরনের ডেটাই কিন্তু আমার হয়তো বা আমি লগার থেকে নিয়ে নিতে পারি। তো সেই ডেটা গুলো নিয়ে আমি কি করব, অবজার্ভ করব, এবং অবজার্ভ করে তাদের মধ্যে আমি অ্যানালাইসিস করবো, বিভিন্ন কন্ডিশনে দেখবো যে এই কন্ডিশনে সে কেমন রেজাল্ট পাওয়া গিয়েছে, হয়তো এরর কেমন ছিল, অথবা প্রফিট কেমন ছিল। যদি বিজনেস এর পার্সপেক্টিভ থেকে আমি বলি যে প্রফিট লস এই সিনারিওতে কেমন ছিল, ওই সিনারিওতে কেমন ছিল, সেখান থেকে আমি বের করতে পারবো যে আলটিমেটলি যে কোন সিনারিওতে প্রফিট সবচেয়ে বেশি হয়, বা কোন সিনারিওতে লস বেশি হয় বা কম বা মিনিমাইজ করা যায়। এগুলো হলো সব অবজারভেশনাল। আর এটা হলো মোর মানে বিজনেসের জন্য এক্সপেরিমেন্ট আসলে খুব কমই হয়তো বা করা হয়। এক্সপেরিমেন্টালটা মোর ইম্পর্টেন্ট হলো ইঞ্জিনিয়ারিং এর জন্য, যে আলটিমেটলি আমরা মানে এই অবজারভেশনাল স্টাডি গুলো থেকে আমরা হাইপোথিসিস জেনারেট করতে পারি, অথবা লিটারেচার রিভিউ থেকে আমরা হাইপোথিসিস জেনারেট করতে পারি, করে আমরা ওই যে বললাম রিলেশনাল হাইপোথিসিস হতে পারে, অথবা কম্পারিজন হতে পারে, বা হলো ধরেন আপনার বিভিন্ন সিনারিওর মধ্যে আমরা দেখতে পারি যে কোনটা বেটার কোনটা ওয়ার্স, বা এই ধরনের কাজ আমরা আসলে করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমার থিওরিটিক্যাল অ্যাসপেক্টের কথা আমরা যদি বলি, রাইট? তো এই হচ্ছে আমার স্টাডি ডিজাইনের মধ্যে একটা ইনিশিয়াল একটা পার্ট। এবার আমি ছোট করে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো ঠিক এটার সাথে রিলেটেড না, মানে আমার এপিডেমিওলজির সাথে রিলেটেড না। এবার আমরা চলে যাব অন্য আরেকটা স্টাডি ডিজাইনে, যেটা আমাদের এক্সপেরিমেন্টাল, রাইট? এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্টটা আমরা একটু কভার করার তাহলে চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের সব স্টাডি ইয়ে হয় না, ওটাকে কি বলে, আম, আমার হাইপোথেটিক্যাল না, আমার রাদার ল্যাবরেটরি বেসড অনেক স্টাডি আছে, হতে পারে না, এটা আমরা ছোট করে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমাদের কিছু ভেরিয়েবল আছে,
বা আমরা শুরুতে একটু আমার ইয়েটা দেখে নিই, এটাকে কি বলে, ওভারঅল পাইপলাইনটা দেখে নেই, যে আমরা এতক্ষণ তো জানলাম যে রিসার্চ কোয়েশ্চেন কিভাবে ডেভেলপ করতে হয় বা গ্রাজুয়ালি কিভাবে আগাতে হয়। আমরা যদি এবার পাইপলাইনটা একটু দেখি, প্রথমে আমরা রিসার্চ কোয়েশ্চেনটাকে ফিক্স করে নিব, রাইট? ডু ব্যাকগ্রাউন্ড রিসার্চ। ব্যাকগ্রাউন্ড রিসার্চ মানে হলো যে আমার ওই যে নলেজ গ্যাপটা আইডেন্টিফাই করে নেওয়া, সেখান থেকে আমার অবজেক্টিভ সেট করে হাইপোথিসিস আমি সেট করে নিব। সেই হাইপোথিসিসটা আমরা কি করব, টেস্ট উইথ এন এক্সপেরিমেন্ট, আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টের পর আমরা প্রসিডিওর কাজ করছে কিনা, আমার যে অবজেক্টিভটা ছিল সে আমার অবজেক্টিভটা ফুলফিল হয়েছে কি হয় নাই, আমি যে এক্সপেক্টেড রেজাল্ট চাচ্ছিলাম, হয় আমি রেজাল্ট পেয়েছি অথবা আমি রেজাল্ট পাইনি। যদি আমি রেজাল্ট পেয়ে থাকি, রাইট, তাহলে আমি কি করব, আমার ডেটাটা আমি আবার ফার্দার অ্যানালাইজ করব এবং সেখান থেকে আমি কনক্লুশন ড্র করবো, ইজন্ট ইট? আচ্ছা, কনক্লুশন ড্র করব, তারপর হচ্ছে রেজাল্ট অ্যালাইন উইথ হাইপোথিসিস। আমার রেজাল্টটা যদি মানে মূল হাইপোথিসিসের সাথে অ্যালাইন করে, তাহলে আমি কমিউনিকেশনে চলে যাব, দ্যাট ইজ আমি পাবলিকেশনের দিকে চলে যাব। রেজাল্টস অ্যালাইন পার্শিয়ালি, কিছুটা অ্যালাইন করেছে, পুরোপুরি আসলে অ্যালাইন করে নাই, এখানে আরো কিছু জিনিস জানার বাকি আছে, তখন আমি আবার কি করব, আমি নতুন ভাবে এক্সপেরিমেন্টটা ডিজাইন করব, একটা ফার্দার এক্সপেরিমেন্ট ডিজাইন করব, যাতে করে আমি আমার আগের হাইপোথিসিসটা কিছুটা মডিফাই করে নতুন এক্সপেরিমেন্ট আমি রান করব। সেই রান করার পরে এটা হয় কাজ করবে অথবা করবে না, যদি কাজ করে তাহলে আমি আবার এদিকে আসব, যদি কাজ না করে এরকম কোন একটা স্টেজে, তাহলে আমি কি চাবো, ট্রাবল শুট প্রসিডিওর। তাহলে প্রসিডিউরের কোথাও না কোথাও আমার ভুল হচ্ছে, হয়তো আমার এক্সপেরিমেন্টটা কোথাও না কোথাও ভুল হচ্ছে, অথবা দেখা যায় যে আমার যে অবজেক্টিভটা সেট করেছি সেই অবজেক্টিভটার মধ্যে কোথাও না কোথাও আসলে কিছু একটা গন্ডগোল আছে, সেটা আমি আবার ঠিকঠাক করে আবার নতুন করে আম, মানে এক্সপেরিমেন্টটা আমি রান করব, যতক্ষণ পর্যন্ত না এটা ইয়েসে আসে। তো যাই হোক, এভাবে চলতে থাকতে একটা পর্যায়ে গিয়ে আমি রেজাল্ট আমার হাইপোথিসিসের সাথে অ্যালাইন করবে, যখন আমার অ্যালাইন করবে তার মানে আমার কনক্লুশন ফাইনাল, এন্ড দেন আই উইল মুভ অন টু পাবলিকেশন, এরপর আমি পাবলিকেশনে চলে যাব। তো এই হচ্ছে মোরলেস আমাদের এক্সপেরিমেন্টাল যে রিসার্চ গুলো আছে সেই রিসার্চ গুলোর পাইপলাইন, রাইট? আচ্ছা, আমরা তো এর আগের বার আমরা এপিডেমিওলজিক্যাল রিসার্চের কথা বলেছিলাম, সেই জন্য সেটা খুব একটা আমাদের কাজ করেনি, আমাদের এক্সাম্পলটা হয়তো বা রিলেট করতে পারিনি আমরা অনেকেই। এখানে যদি আমরা এক্সপেরিমেন্টাল স্টাডির কথা বলি, দুই ধরনের আছে, একটা হলো ইনফর্মাল এক্সপেরিমেন্টাল ডিজাইন, একটা হচ্ছে ফর্মাল এক্সপেরিমেন্টাল ডিজাইন। ইনফর্মাল এক্সপেরিমেন্টাল ডিজাইন কি হতে পারে, যে যে কোনো একটা সিনারিওর বিফোর এন্ড আফটার ইফেক্ট আমরা দেখতে পারি না, এখানে কোনো কন্ট্রোল নাই, আমি শুধু দেখতে চাই যে বিফোর কি ছিল, আফটারে কি ছিল। ফর এক্সাম্পল, আমি কোনো একটা ইন্টারভেনশন দিচ্ছি বা কোনো একটা চেঞ্জ আনছি, আমি চেঞ্জে আনার আগে আমার ডিভাইসের পারফরমেন্স কেমন ছিল, আমার এর পরের ডিভাইসের পারফরমেন্স কেমন এসছে, বাস বিফোর এন্ড আফটার মানে কম্পারিজন। আফটার অনলি উইথ কন্ট্রোল ডিজাইন, আফটার অনলি দেখছি আমরা শুধু, রাইট, শুধু মানে একটা যে মানে চেঞ্জ আনার পরে কি ঘটনাটা ঘটছে, পারফরমেন্স বাড়ছে কি বাড়ছে না, সেটা আমরা দেখবো, কিন্তু বাড়ছে কি বাড়ছে না এটার জন্য আমার একটা কন্ট্রোল দরকার, যে কন্ট্রোলের মধ্যে কি থাকবে, যে আমার আহ, একটা কন্ট্রোল থাকবে যেটার মধ্যে আমি কোনো চেঞ্জ আনবো না, রাইট, বা সেট অফ কন্ট্রোলস যেটার মধ্যে আমার ধরেন আমি কোনো চেঞ্জ আনবো না, তারপরে আমি দেখবো যে চেঞ্জ আনার না আনার সাপেক্ষে এই চেঞ্জটার পারফরমেন্স বেটার হয়েছে নাকি বেটার হয়নি, রাইট, সেটার সাপেক্ষে আমরা দেখতে পারি। আরেকটা হতে পারে বিফোর এন্ড আফটার উইথ কন্ট্রোল ডিজাইন, রাইট। তো আমি বিফোর এন্ড আফটার দেখছি বাট উইথ কন্ট্রোল। বিফোরেও আমি নর্মালি একটা ইয়ে অ্যাপ্লাই করেছি, ধরেন আপনার আম, মানে একটা একটা ইন্টারভেনশন আমি দিয়েছি অথবা একটা জিনিস আমি চেঞ্জ করেছি, আমি আফটারেও চেঞ্জ করেছি, বাট দুই ক্ষেত্রেই আমার কন্ট্রোল ছিল, যে যেখানে আমি আসলে চেঞ্জ করি নাই। তো এইভাবে করে আমি দেখতে পারি যে সাধারণত আমার যে সিনারিও, সোজা কথা আমি আসলে আমরা যে স্টাডি করি, রিসার্চ করি, রিসার্চের মধ্যে নতুন কোন একটা কিছু আমরা ডিসকভার করতে চাই। যেহেতু আমার এখানে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা ইয়ে কি হতে পারে, মানে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে, একটা ডিভাইস অথবা কোনো না কোনো একটা ম্যাটেরিয়াল আমি হয়তো চেঞ্জ করব, অথবা আমি হয়তো বা এটার কোনো একটা প্যারামিটার চেঞ্জ করে দেখবো, হয়তো বা আমি টেম্পারেচারটা একটু আপগ্রেড মানে কম বেশি করে দেখলাম, আর না হলে আমি হয়তো কোনো একটা মানে ইলেকট্রিসিটি কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, এনিথিং, কোনো না কোনো একটা প্যারামিটার আমি চেঞ্জ করে আমি দেখতে পারি যে আসলে আগের ভার্সেস পরে, অথবা চেঞ্জ করা ভার্সেস চেঞ্জ না করার কোনো কম্পারিজন আসলে আসে কিনা। আচ্ছা, আরেকটা হলো ফর্মাল এক্সপেরিমেন্টাল ডিজাইন। ফর্মাল এক্সপেরিমেন্টাল ডিজাইনটা আসলে কখন আসে, যখন আমরা লার্জ স্কেলে কোন একটা ইয়ের মধ্যে আসলে করি। ফর এক্সাম্পল, আমি একটা ডিভাইসের মধ্যে আমি ইয়ে করতে চাচ্ছি, হাইপোথেসাইজ করছি
যে আমি যদি এই ধরনের কোন একটা কাজ করি তাহলে এই ডিভাইসের পারফরমেন্স আমার এইভাবে বাড়বে বা কমবে। বাড়বে, আমার তো কমা তো আর উদ্দেশ্য থাকে না, ধরে নিলাম আমি বাড়বে। এখন আমি তো ডিভাইস প্রডিউস করি আসলে লাখে লাখে ডিভাইস প্রডিউস করব। এখন প্রশ্ন হলো আমি যে চেঞ্জটা করেছি সেই চেঞ্জটা আমার কি সবগুলো ডিভাইসের মধ্যে বা সবগুলো ইউনিফর্মলি সব জায়গায় আমার সিমিলার রেজাল্ট আমি আসলে পাচ্ছি কিনা, নাকি এটার কোনো স্পেশিয়াল ইফেক্ট আছে। স্পেশিয়াল ইফেক্ট রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট স্পেসের সাথে আমার এক্সপেরিমেন্টাল ইফেক্টের কম বেশি হতে পারে। ফর এক্সাম্পল এইখানে হয়তো ঠিক মতো কাজ করেছে, হয়তো ডিস্টেন্স যখন আমার কম থাকবে তখন কাজ করবে, কোন একটা ডিস্টেন্স বেশি হয়ে গেলে কাজ করবে না, রাইট? তো এই ধরনের যে সিনারিও, ওই সিনারিও টেস্ট করতে গেলে আমার বিভিন্ন ধরনের স্টাডি ডিজাইন আছে, একটু ডিফারেন্ট টাইপের স্টাডি ডিজাইন, এগুলোকে আমরা ফর্মাল এক্সপেরিমেন্টাল ডিজাইনের কথা বলি। সেটা একটা হতে পারে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, আরেকটা হতে পারে র্যান্ডমাইজড ব্লক ডিজাইন অথবা ল্যাটিন স্কোয়ার ডিজাইন, না, অথবা ফ্যাক্টোরিয়াল ডিজাইন। তো এই মোটামুটি 4 ধরনের ডিজাইন আছে। আচ্ছা, তো এখন এই 7টা ডিফারেন্ট সিনারিও আমরা আসলে চাইলে ইলাবোরেটলি ডিসকাস করতে পারি, বাট আমার মনে হয় যে অতটা ডেপথে যাওয়াটা জরুরি না, ডেপথে যাওয়ার দরকার নেই। আমার আপাতত এটুকু জেনে রাখলেই চলবে যে একটা হলো যে কমপ্লিটলি আমি র্যান্ডমাইজ করে ফেলতে পারি। কমপ্লিটলি র্যান্ডমাইজ করে ফেলা মানে হলো যে আমি যে পপুলেশনটা, ফর এক্সাম্পল আমি যদি 1000 ডিভাইস নিই, 1000 ডিভাইসের উপরে আমি কোনো একটা কিছু টেস্ট করি, তাহলে ওই 1000 ডিভাইসকে আমি এমন ভাবে র্যান্ডমাইজ করব যেন মানে পড়ার পসিবিলিটি থাকে। আই ডোন্ট নো, মানে আমি এটাকে ফিক্স করে দিব না যে এটা ওই জায়গায় থাকবে কি থাকবে না, না, জাস্ট আমি যদি ছবিটা শুধু দেখাই তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। আমি পরের এটাতে চলে যাই, ল্যাটিন স্কোয়ার ডিজাইন। আমি শুধু ছবিটা দেখাতে চাচ্ছি। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনের মধ্যে কি হবে, ফর এক্সাম্পল A B C D E 5টা সিনারিও আমি টেস্ট করব। এ সিনারিও টেস্ট করব আমি 10 জন পিপল হতে পারে, 10টা ডিভাইস হতে পারে। বি সিনারিও হতে পারে 12 জন মানুষের উপরে, বা এক একটা এক একজন মানুষের উপরে। এখন আমি কোন সিনারিও কার উপরে যাবে এটা আমি একেবারেই জানি না। তার মানে এখানে টোটাল যদি ফর এক্সাম্পল 50টা ডিভাইস থেকে থাকে, 50টা ডিভাইসকে একদম র্যান্ডমাইজ করে আমি র্যান্ডমলি 10টার উপরে এ দিব, 12টার উপরে বি দিব, মানে 4টার উপরে সি দিব, এইভাবে করে আমরা ভাগ করবো। তো এই ধরনের ডিজাইনকে আমরা বলি কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। আচ্ছা, আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। ব্লক কি হতে পারে, আমি র্যান্ডমাইজ করব কিন্তু এরকম আগেরটার মতো 100% র্যান্ডমাইজ করব না, আমি জিনিসগুলোকে ভাগ করে নিব, রাইট? আমি ভাগ করে নিব। ফর এক্সাম্পল একটা হতে পারে কন্ট্রোল, আর একটা হতে পারে টেস্ট। ওই যে বললাম না যে যে কিছুটা আমি কন্ট্রোল রাখবো, দেখতে চাই যে আমি কন্ট্রোলের উপর কিছু আছে কিনা, আর একটা গ্রুপ হবে আমার টেস্ট, রাইট? তো টেস্ট গুলার মধ্যে আমি ভ্যারি করব, আমি জানি না টেস্টের কে কোনটা কোন জায়গায় পড়বে, কন্ট্রোল গুলার মধ্যে আমি র্যান্ডমাইজ করবো। তাহলে এখানেও র্যান্ডমাইজ করলাম কিন্তু দুইটা ব্লকে ভাগ করে নিলাম আমি জিনিসটা, না? তাহলে এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। ল্যাটিন স্কোয়ার ডিজাইন হচ্ছে আর একটা সিস্টেম, সেটাকে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, মানে এটা আরেক ধরনের মানে এক ধরনের মেট্রিক্স, 4x4 মেট্রিক্স আমরা বলতে পারি, যে টোটাল 16টা স্কোয়ার আছে এখানে। 16টা স্কোয়ারের মধ্যে ইস্ট, ইস্ট কর্নার মানে সেন্টার, ওয়েস্ট সেন্টার, ওয়েস্ট। আমি ফর এক্সাম্পল কোন একটা ফিল্ডের মধ্যে সে আমি আমার একটা ডিভাইস কতটুকু ভালো পারফর্ম করে আমি একটা ফিল্ডে নিয়ে গেলাম। ফিল্ডে নিয়ে গিয়ে এখন একটা ফিল্ডটাকে আমি 16টা ভাগে ভাগ করলাম, 16টা কর্নারে বা ব্লকে আমি ভাগ করলাম। ব্লকে ভাগ করে আমি এই প্রতিটা ব্লকে আলাদা আলাদা ভাবে আমি যেন এই ডিভাইস গুলোকে, একটা সার্টেন নাম্বার অফ ডিভাইস যেন আমি আসলে প্লেস করি। ফর এক্সাম্পল আমার 4টা ডিভাইস আমি চেক করতে চাই, ABCDE, রাইট? তাহলে আমি এইদিকে নর্থ, নর্থ কর্নার, সাউথ কর্নার, সাউথ, এইদিকে 4টা ভাগ করলাম, এইদিকে 4টা ভাগ করলাম, ইস্ট, ইস্ট সেন্টার, ওয়েস্ট সেন্টার, ওয়েস্ট, রাইট? এর মধ্যে CABD এইভাবে আমি প্রথমে 4টা ডিভাইস রাখলাম, সাজালাম। এরপরের মানে কলামের মধ্যে ABDC র্যান্ডমলি আমি এভাবে দিলাম। তাতে করে যেটা হলো কি, প্রতিটা রোতে এবং প্রতিটা কলামেই আমার ডিভাইস গুলো আলাদা আলাদা করে মানে সাজিয়ে রাখলাম। যে দেখেন লাস্টের রোটা যদি আমরা দেখি DCAB, তার মানে এই 4টার মধ্যে 4টা আমার ABCD ডিভাইস আছে, এখানেও ABCD 4টা আছে, এখানেও ABCD 4টা আছে, এদিকেও আছে। এমন ভাবে আমি রাখলাম। এটা আমি আগেই বলেছি যে এগুলো যদি আমি মানে হাইপোথেসাইজ করি যে স্পেসের সাথে আমার ডিভাইসের পারফরমেন্স বা কোনো না কোনো একটা কিছু যদি ভ্যারি করে, এটা যদি হাইপোথেসিস হয়,
তাহলে আমি এইভাবে চেক করে নিতে পারি বা টেস্ট করে নিতে পারি। এটা হলো আমার আম, এক ধরনের স্টাডি ডিজাইনের কথা যেটা আমরা বলছি, রাইট? আর বিফোর এন্ড আফটার আমরা বলি, অথবা হলো উইথ অর উইদাউট ট্রিটমেন্ট, রাইট? উইথ কন্ট্রোল, উইদাউট কন্ট্রোল, এগুলা তো হলো আমার মনে হয় যে ইটস ভেরি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যে এটা আসলে খুব মানে ইটস জাস্ট, এটাকে কি বলা যায়, মানে লজিক্যাল ডিজাইন, যে হ্যাঁ টাইম পিরিয়ড ওয়ান, টাইম পিরিয়ড টু, তাহলে টাইম পিরিয়ড ওয়ান এর মধ্যে আমি মানে যা দেখবো সেম জিনিসটাকে আমি টাইম পিরিয়ড টু পর্যন্ত দেখবো। একটাকে হয়তো আমি এক সপ্তাহ দেখলাম, একটাকে আমি হয়তো এক মাস দেখলাম, বা একটাকে এক মাস দেখলে আমি হয়তো আরেকটাকে 6 মাস দেখবো, বা ওরকম। হয়তো এক মাসের মধ্যে আমি একটা রিডিং নিব, 6 মাসের মধ্যে রিডিং নিব, বা সামথিং লাইক দ্যাট। তো এইভাবে করে আমার পুরো জিনিসটা আসলে ভ্যারি করতে পারে। তো এই হচ্ছে আমার স্টাডি ডিজাইনিং এর কথা, আমরা মোটামুটি এইভাবে যদি বলে শেষ করি। ফাইনালি আমরা, আমি যে জায়গাটাতে খুব কুইকলি গো থ্রু করব, যে কনসিডারেশনস বিফোর এন্টারিং দ্য ল্যাব। আমাকে পিএইচডি তে আমি জয়েন করেছি যে ডিসেম্বর মাসে, আমাকে ল্যাবে ঢুকতে দেওয়া হয়েছে পরের বছর অগাস্টে। ক্যান ইউ ইমাজিন, এই 8 মাস আমাকে ল্যাবের চাবি দেওয়া হয়নি, মানে ল্যাবের আমার এন্ট্রি দেওয়া হয়নি। কেন? এই 8 মাস ধরে আমার ট্রেনিং হয়েছে, বিভিন্ন ধরনের আমার হয়েছে, এটাকে কি বলে, লিটারেচার রিভিউ এর ট্রেনিং। তারপর হচ্ছে আমার বিভিন্ন ধরনের যে ল্যাবে কি কি ডিভাইস আছে সেই ডিভাইস গুলো কিভাবে ইউজ করতে হয়, সেগুলার সেফটি, তারপর হচ্ছে এগুলার কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করা যায়, ডেটা কিভাবে লগ করতে হয়, সামথিং লাইক দ্যাট, রাইট? তো এই পুরো জিনিসগুলো আমাদের যেন ইয়েটা কমপ্লিট থাকে। আমরা যখন ল্যাবে ঢুকবো, প্রতিটা ল্যাবে ঢোকার আগে বা প্রতিটা কাজ করার আগে আমাদের যেন, ফর এক্সাম্পল, ইকুইপমেন্ট এবং রিএজেন্ট, যে ইকুইপমেন্ট বা রিএজেন্ট নিয়ে আমরা কাজ করব, যে ডিভাইস নিয়ে আমরা কাজ করব, সেগুলার জন্য আমরা খুব আগে থেকে এগুলার হ্যান্ডলিং কিভাবে করতে হয়, এটা সফটওয়্যার কিভাবে রান করতে হয়, ট্রাবল শুটিং কিভাবে করতে হয়। কারণ আমার সাথে যারা মেকানিক্যালে পিএইচডি করেছে বা এরকম, আমি একটা স্টুডেন্টের কথা জানি মেকানিক্যালে, আমি অনেকে আপনি হয়তো চিনতে পারবেন এখানে, ভেরি ফেমাস পার্সন। সে তার পিএইচডি শেষ করতে পারে নাই। কেন? কারণ দুইবার তার এক্সপেরিমেন্টের মাঝখানে দুইবার দুইটা খুব দামি দামি মেশিন ব্রেকডাউন হয়েছে তার হাতে। মানে হয়তো মিস হ্যান্ডলিং এর কারণে হোক বা যে কোনো কারণেই হোক, এটা মেশিন নষ্ট হয়েছে। তো মেশিন নষ্ট হয়ে যাওয়ার পরে আলটিমেটলি দুইটা প্রবলেম হয়, একটা হলো সুপারভাইজারদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় ডিপার্টমেন্টের, আরেকটা হলো আপনার এক্সপেরিমেন্টে মানে পিএইচডির মাঝখানে বা মাস্টার্স এর মাঝখানে গিয়ে আপনি মেশিন নষ্ট হয়ে যাবে, চট করে চাইলেই একটা মেশিন রিপ্লেস করা যায় না। আপনার হয়তো 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর লাগবে একটা মেশিন রিপ্লেস হতে। এই 1 বছর আপনার পিএইচডি বা মাস্টার্স থেমে বসে থাকবে। তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আপনি যে ইকুইপমেন্ট নিয়ে কাজ করছেন সেটা আদৌ অ্যাভেলেবল আছে কিনা, সেটা মানে কিভাবে পারফর্ম করে, কি মানে কিভাবে অপারেশন করতে হয়, যেই জিনিসগুলো মিসিং আছে সেগুলো আগে থেকেই জেনে নেওয়া। মানে আপনার একদম ল্যাবে ঢোকার আগেই আপনি খোঁজ খবর নিয়ে ফেলবেন যে ল্যাবে কি কি আছে। আপনার কাজটা করতে গিয়ে আপনি তো আগেই প্ল্যানিংটা করেছেন, আপনার স্টাডির ডিজাইন তো আগেই করেছেন, কি কি ইকুইপমেন্ট আপনার দরকার হবে, কি কি রিজেন্ট দরকার হবে, কি কি আইটেম দরকার হবে, সব আপনি আগে থেকে অর্ডার করতে হবে। কারণ কিছু জিনিস অর্ডার আসতে 6 মাস লাগবে, কিছু জিনিস অর্ডার আসতে 1 মাস লাগবে। আপনি ধরে বসে আছেন যে আপনি অর্ডার করলে হয়তো বুঝি 1 সপ্তাহের মধ্যে 1 মাস, 1 মাসের মধ্যে চলে আসবে, নাও হতে পারে। হয়তো একটা জিনিস রিয়েলি আপনার এই দেশ থেকে যেখানে করছেন সেখানে অ্যাভেলেবল না, এটা বাইরের অন্য কোনো দেশ থেকে আসতে হবে, হয়তো এলসি খুলতে দেরি হবে, আর না হলে হয়তো কোনো একটা মানে এক্সপোর্ট এমবার্গো চলছে, রাইট? অনেক কিছু হতে পারে, সো ইউ হ্যাভ টু টেক দ্যাট ইনটু অ্যাকাউন্ট। আপনার সময়ের দিকে খুব খেয়াল রাখতে হবে। পিএইচডি, মাস্টার্স বা যে কোনো রিসার্চের ক্ষেত্রে সময় চলে যাবে, যখন আপনার সময় চলে যাবে সুপারভাইজার উইল বি অ্যাংরি, আপসেট, যে আপনার কেন পিএইচডি শেষ হচ্ছে না বা আপনার কেন পেপার পাবলিকেশন হচ্ছে না, রাইট? সো এই সবগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু বি রিয়েলি অন টাইম এভরি সিঙ্গেল ডে। আর কোনো সুপারভাইজার কেউ পছন্দ করে না যে এরকম স্টুডেন্ট মানে ক্যাজুয়ালি আসলো গেল। আপনার ল্যাবমেটরাও পছন্দ করবে না, আপনার ইয়েরাও পছন্দ করবে না। আপনার সবসময় সাথে ইনস্ট্রাক্টর থাকে, টিএ থাকে। যখনই কোনো প্রবলেম হয় কখনো এগুলাকে কনসিল করতে হয় না, হাইড করতে হয় না। কারণ যখনই আপনি হাইড করবেন আপনি আপনার নিজের বিপদ ডেকে আনবেন পরবর্তীতে, না? আম, কারণ কাজ করতে গেলে ভুল হবে, নষ্ট হবে, জিনিস ভাঙবে, ইটস অবভিয়াস। আমার সুপারভাইজার বলতো যে ল্যাবে কাজ করতে গেলে মানে ব্রেক থ্রু হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ব্রেক থ্রু মানে কি, মানে ল্যাবে যখন জিনিসপত্র ভাঙবে, নষ্ট হবে, তখন বোঝা যাবে যে ল্যাবে কাজকর্ম হচ্ছে। যে ল্যাবে কোনো জিনিস ভাঙে না, নষ্ট হয় না, তাহলে বোঝা যাবে ওই ল্যাবে আসলে খুব একটা কাজকর্ম হচ্ছে না। তো হ্যাঁ, এটা একটা যদিও মানে কথা ছলে কথা,
কিন্তু তারপরও মানে বললাম, মানে মেইন মেসেজটা এখানেই যে অলওয়েজ অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট কোনো কিছুই লুকানো যাবে না। টিএরা আছে, ইনস্ট্রাক্টর আছে, বা সুপারভাইজার কাছে ইভেন মানে এগুলো লুকানো যাবে না। নিজের মানে সতর্ক থাকতে হবে, রাইট? সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা রেডিয়েশন নিয়ে কাজ করে অনেকে, অথবা হয়তো হ্যাজার্ডাস কেমিক্যাল নিয়ে কাজ করে, ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে। আপনি জানেন না যে এখান থেকে কোনো ক্ষতিকর রেডিয়েশন আসছে কিনা, বা কোনো কার্সিনোজেন মানে ক্যান্সার হওয়ার মতো কোনো এজেন্ট আছে কিনা। তো এই জন্য কাজ করতে হয় কি, যে আপনি যখনই কোনো একটা মানে জিনিস নিয়ে আপনি ডিল করবেন, তার আগে তার সেফটি ডেটা শিট, এসডিএস বলে এগুলোকে, এগুলাকে আপনার চেক করে নিতে হয়। ল্যাবের কিছু সেফটি প্রোটোকল আছে, আপনি সবসময় ল্যাব কোট মানে পরে থাকা, তারপরে হলো সেফটি শু পরে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা ইঞ্জিনিয়ারিং এ কাজ করে। অলওয়েজ সেফটি শু পরে থাকা, কারণ যে কোনো সময় ডিভাইস হাত থেকে পড়ে যেতে পারে, বা ভারী কোনো একটা কিছু পড়তে পারে, পরে পা থেতলায় যেতে পারে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ল্যাব থেকে বের হওয়ার আগে হাত ধোয়া, তারপরে সেফটি শাওয়ার কোথায় আছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করা। যারা এসিড নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকা, না যে কিসের মধ্যে কি আমি ঢালবো, সেটা আসলে খুব আসলে ইয়ের মধ্যে থাকা, মানে কেয়ারফুল থাকা। তো আম, মানে খুব এখানে একটা কমন মিস্টেক হলো অ্যাসিডের মধ্যে পানি নাকি পানির মধ্যে অ্যাসিড। আমরা অলওয়েজ জানি এটা, যে আমরা পানির মধ্যে আস্তে আস্তে অ্যাসিড ঢালতে হবে না, কখনোই অ্যাসিডের মধ্যে পানি ঢালা যাবে না। কেন ঢালা যাবে না ওই ব্যাখ্যায় আমি গেলাম না, বাট এটা সবাইকে জেনে নিতে হবে। তো অন্যান্য মেম্বাররা কারা কেমন আছে না, তাদের প্রেফারেন্স কি, কে কি পছন্দ করে না করে, এগুলা জেনে নিতে হবে। নোটবুক গুলো খুব ক্লিয়ারলি মেনটেন করতে হবে। আম, প্রতিটা ল্যাবের নিজস্ব কিছু কালচার থাকে, কাস্টম থাকে, এই জিনিসগুলো শুরুতে আমাদের জেনে নেওয়া, এবং এগুলো স্ট্রিক্টলি ফলো করা। আমরা ল্যাবের মধ্যে কোনো কিছু না খাওয়া, স্মোক না করা, রাইট? সোজা কথা, সোজা কথা, মানে এমন কোনো কিছু করা যাবে না। আমরা যখন কোনো ল্যাবে কাজ করতে যাই, মোস্ট না, কিন্তু না জেনে জানার ভান করাটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। আপনার জেনে নিতে হবে, ধরে নিতে হবে যে আপনি আসলে কিছু জানেন না। এবং ল্যাবের মধ্যেও স্বতন্ত্র প্রোটোকল থাকে, যে আপনি ল্যাবে ঢোকার আগে আপনার ইন্ডাকশন বলে ওটাকে, ইন্ডাকশন গুলো সাধারণত হইতে হয়। যদি আপনার ল্যাবে ওরকম সেফটি রুলস রেগুলেশন অতটা স্ট্রিক্ট না থাকে, আমি বলবো যে নিজ দায়িত্বে হলেও এগুলো করে নিতে হবে না। ল্যাব থেকে ওটা আপনাকে ফোর্স করা হোক আর না হোক, এগুলো আপনাকে আসলে নিজ দায়িত্বে নিজের সেফটিটা এনশিওর করে নিতে হবে। যাই হোক, এখানে সেফটিটা যেহেতু খুব ইম্পর্টেন্ট ইস্যু, এবং ল্যাবের এই কালচারটাও, এটা কিসের পার্ট, আমার ওই যে যে কিভাবে কাজ করব আমি, ওই যে ওয়ার্কিং প্রসিডিওর, ওয়ার্কিং মেথড, ওয়ার্কিং মেথডোলজি যাই বলি না কেন, এগুলার খুব ভাইটাল পার্ট হচ্ছে যে আমার এই ধরনের সেফটি ইস্যুগুলো, ওই জিনিসগুলো আমাকে আসলে মাথায় রাখতে হবে। এখানে আমি আর আসলে লম্বা না করি, এগুলো নিয়ে কথা বললে প্রত্যেকটা জিনিস নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে, বাট আমি আপাতত আর বড় না করি। আমরা এখন ফাইনাল সেশনে চলে যাব, সেটা হলো আমাদের এথিক্যাল অ্যাসপেক্ট, এথিক্যাল অ্যাসপেক্ট অফ আওয়ার স্টাডি। সেটা স্টাডি ডিজাইন বলি, বা সেটা আমরা রিসার্চ ডিজাইনিং কন্ডাক্টিং, অ্যাভয়েডিং মিসকন্ডাক্ট, সেই অ্যাভয়েডিং মিসকন্ডাক্টটাই আমরা দেখতে চাই, যে মিসকন্ডাক্ট কত ধরনের হতে পারে, এবং সেই মিসকন্ডাক্ট গুলো আমরা কি করে আসলে অ্যাভয়েড করবো। ওকে, চলে যাই আমরা। আই হোপ ইউ ক্যান সি দ্য স্লাইড। ফাইনালি আমরা এখানে যেটা আসলে দেখবো, দেখার চেষ্টা করব, অ্যাজ আই সেড, আসলে আমি দ্রুত কথা বলছি এই কারণে যে এই যে দুইটা টপিক আমি কভার করলাম, এই দুইটা টপিকের প্রতিটাই আসলে আম, মানে কভার করতে গেলে এটা মিনিমাম 2 সপ্তাহের টপিক। যদি আমরা আসলে ট্রুলি এই জিনিসগুলোকে ইয়ে করতে চাই, আমরা স্কিলে কনভার্ট করতে চাই, আমরা যদি মানে শেখাতে চাই। যেমন আমার যে মানে হয়তো আপনারা দেখেছেন ইয়ের মধ্যে, রেড এন্ড হোয়াইট ইনোভেশনস নামে আমার একটা ট্রেনিং ইয়ে আছে। তো ওখানে আমরা যে ট্রেনিং দেই, ওই ট্রেনিং এর মধ্যে দেখা যায় যে এই জিনিসগুলো শেখাতেই আমাদের দেখা যায় যে প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায় না। তো সেই জিনিসটা আমরা কভার করার চেষ্টা করছি একেবারে অল্প সময়ের মধ্যে। সো দ্যাটস ওয়াই আই হ্যাড টু টক ভেরি ফাস্ট, আদারওয়াইজ আমরা হয়তো আরো ডিসকাশন করতে পারতাম। এনিওয়েজ, লাস্টলি আমরা যেই জায়গাটাতে আসলে ইয়ে কভার করার চেষ্টা করব, কমন সাইন্টিফিক মিসকন্ডাক্ট গুলো আসলে কি ধরনের হতে পারে, রাইট? সাম ইনফেমাস কেসেস,
তারপরে হচ্ছে এটাকে মিসকন্ডাক্ট, কিছু মিসকন্ডাক্ট আছে ডিউ টু কেয়ারলেসনেস, আমরা জাস্ট কেয়ারফুল থাকি না, জানি না, জানতে চাই না, সেজন্য আমার কিছু হয়। আরেকটা হলো ইন্টেনশনালি আমরা আসলে ফ্রডুলেন্স না। তো মিসকন্ডাক্টের মধ্যে আসলে দুইটাই পড়বে, আমার কেয়ারলেসনেস ও মিসকন্ডাক্ট, আমি যদি ফ্রডুলেন্ট কোনো কাজ করি সেটাও আমার মিসকন্ডাক্টের মধ্যে পড়বে, ইজন্ট ইট? তো এরপরে আমরা দেখতে পারি যে কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, প্রমোট এবং ইমপ্লিমেন্ট করতে পারি সায়েন্টিফিক ইন্টেগ্রিটি এবং হিউম্যান সাবজেক্ট স্টাডিজ এর ক্ষেত্রে কি করে আমরা এগুলা কাজ করতে পারি, মানে এগুলা করতে পারি। সেকেন্ড সেশনে আমরা পাবলিক, মানে এখানেও দুইটা সেশন, এজ আই সেড, স্লাইড গুলো যেহেতু আমার আসলে মানে অন্য সেশন থেকে নেয়া, এগুলা প্রত্যেকটাই আমার 1.5 ঘন্টার সেশন ছিল। সেশন 1 1.5 ঘন্টার, সেশন 2 এর 1.5 ঘন্টা, যে জিনিসটাকে আমার কভার করতে হবে হয়তো বা 10-15 মিনিটের মধ্যে। বাট এনিওয়েজ আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট জিনিসগুলো জানিয়ে রাখতে আপনাদেরকে। আহ, এবং এরপরে এটার উদ্দেশ্য কি, এই সেশনটা শেষ করে আমরা আসলে কি অ্যাচিভ করতে চাই? আমরা অ্যাচিভ করতে চাই যে কোনো একটা কাজ করতে যাওয়ার আগে আমার মাথায় যেন এই কোশ্চেনটা খেলে যে আমার কি এটা করা উচিত কিনা, আমার কি এটা করাটা আসলে উচিত হবে কিনা। যে এক্সাম্পল গুলো আমরা আসলে দিব, সেই এক্সাম্পল গুলোর অনেকগুলোই আমরা এখানে আসলে দেখা যাবে যে হয়তোবা নিজের সাথে রিলেট করতে পারবো, যে কখনো না কখনো আমাদের ক্ষেত্রে এটা মানে হয়েছে বা সামনে হতে পারে এরকম। তো রিসার্চারদের জন্য কিছু আছে, সুপারভাইজারদের জন্য কিছু আছে। রিসার্চারদের জন্য কিছু আছে, কি হয়, প্রপোজাল রাইট করার সময়, রিসার্চ প্রপোজাল রাইট করার সময় আমরা কিছু আনএথিক্যাল কাজ করি। এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট হয়। রিসার্চ মেথড সিলেকশনের সময় আমরা কিছুটা কেয়ারলেসনেস থাকে আমাদের, ওই যে তাড়াহুড়া করি আমরা, যেটার কারণে আমরা আসলে গোজামিল দিয়ে একটা কিছু দাঁড় করায় দেওয়ার চেষ্টা করি। দিস ইজ অলসো মিসকন্ডাক্ট। কন্ডাক্টিং রিসার্চ, ডিউরিং কন্ডাক্টিং রিসার্চ আমাদের অনেক ধরনের মিসকন্ডাক্ট হতে পারে। ডেটা রেকর্ড করার সময় আমরা অনেক ধরনের ভুলভাল করি, সেটাও মানে অনেক সময় ইচ্ছাকৃত ভাবে করি, অনেক ইচ্ছাকৃত ভাবে করি, মিসকন্ডাক্ট। ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে তো আমরা করি, রাইট? ইন্টারপ্রিটেশন অফ রেজাল্টস এর ক্ষেত্রেও হয়। এগুলো আমরা আসবো, ধাপে ধাপে আসবো। আমার মনে হয় যে সবগুলোর সাথে আমরা কম বেশি রিলেট করতে পারবো। যারা আমরা এখানে সুপারভাইজার আছি, কয়েকজন হয়তো আছেন, কোয়ালিফিকেশনস টু বি আ সুপারভাইজার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কাজটা হাত দিয়েছি, এই কাজটা সুপারভাইজ করার জন্য এম আই রিয়েলি কোয়ালিফাইড অর নট? কারণ আমি হয়তো ধরে নিচ্ছি যে আমার স্টুডেন্টকে আমি, স্টুডেন্টের এই লাইনে কিছু ট্রেনিং আছে, স্টুডেন্টকে যেহেতু তার ডিগ্রি কমপ্লিট করতে হবে, অতএব সে কোনো না কোনো ভাবে তো কিছু একটা কাজ করবেই, তো তাতে করে আমারও পাবলিকেশন হয়ে যাবে, মোটামুটি আমিও এই ফিল্ডের একটা মানে আমার হয়ে যাবে আর কি। তো না, এটা আমাদের তরফে, সুপারভাইজারদের তরফ থেকে এটা এক ধরনের মিসকন্ডাক্ট, আমাদের এরকম করা উচিত না। রেগুলার আমরা মুড মিটিং করি কিনা, স্টুডেন্টদের সাথে মনিটরিং করি কিনা, কোয়ালিটি কন্ট্রোল করি কিনা, যে তার ডেটা গুলো ঠিকঠাক হচ্ছে কিনা, সে যেই ইয়েগুলো করছে সেগুলো ঠিকঠাক আমরা আসলে ভেরিফাই করছি কিনা, এগুলো আমাদের সুপারভাইজারদের তরফে আছে। এনিওয়েজ, কিছু এক্সাম্পলের কথা বলেছিলাম। সায়েন্টিফিক মিসকন্ডাক্টের কনসেপ্ট গুলো কোথা থেকে আসলো মেইনলি? টাস্কিগি এক্সপেরিমেন্ট নামে এক ধরনের এক্সপেরিমেন্ট আছে, আপনারা সবাই লাইফ সায়েন্সের যারা তারা হয়তো বেশি শুনবেন, বাট এর বাইরে যারা আছে, টাস্কিগি এক্সপেরিমেন্টে কি করা হয়েছে, 400 ব্ল্যাক ইন্ডিভিজুয়ালের উপরে ইন্টেনশনালি সিফিলিস, একটা ধরেন ডিজিজ না, সিফিলিস হচ্ছে ধরেন আপনার মানুষের জননাঙ্গে জেনিটালিয়াতে ঘা হয়, এক ধরনের ব্যাকটেরিয়া, খুব ডেঞ্জারাস এক ধরনের ব্যাকটেরিয়া, স্কিন ফুটা করে ভিতরে ঢুকে যায় এবং এগুলাকে পচায় ফেলে, ওই জায়গাগুলোকে পচায় ফেলে, না পুরো আস্তে ইভেন্চুয়ালি সারা শরীরে ছড়ায় যায়, জিনিসটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। ইন্টেনশনালি এই 400 ব্ল্যাক ইন্ডিভিজুয়ালের উপরে হোয়াইট পিপলরা এইগুলা তারা ইনফেক্ট করেছে, এবং তাদেরকে কি করা হয় নাই, তাদেরকে আসলে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। ট্রিটমেন্ট তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তোমরা ইত্যাদি ইত্যাদি করো, আসলে কি করা হয়েছে, তাদেরকে এক ধরনের কনফাইনমেন্টের ভিতরে রেখে তাদেরকে অবজার্ভ করা হয়েছে মৃত্যু পর্যন্ত, যে তারা কি ধরনের সাফারিংস এর ভিতর দিয়ে যায়। তাতে করে তারা স্টাডি করেছে, হোয়াইট ডক্টরসরা স্টাডি করেছে যে এটা কিভাবে হয়, মানে এই ডিজিজের প্রোগ্রেশন গুলা কি ধরনের হয়, ডিজিজের সাইন সিমটম গুলা কি ধরনের হয়, এটা কি একা একা ভালো হয় কিনা, বা হলো কত ধরনের কি পরিমাণ মানুষ মারা যায়, মর্টালিটি রেট কত। সো এটা কতটুকু মানে আনএথিক্যাল এবং কি মানে ডেঞ্জারাস কাজ, আমি অনেক এক্সাম্পল আছে, আমি মানে ডিটেইলে যাব না। জেমস ক্রিক ওয়াটসন, এই কথাটা আমরা সবাই জানি না, আমাদের ডিএনএ এর যে ডাবল হেলিক্স ডিসকভারির ক্ষেত্রে যে ওয়াটসন এবং ক্রিক মানে নোবেল প্রাইজ পেয়েছে, বাট আপনারা জানলে অবাক হবেন যেই কাজের উপর বেস করে তারা নোবেল পেয়েছেন, এই দুইটা মেইন কাজের উপর বেস করে তারা নোবেল প্রাইজ পেয়েছেন, দুইটা কাজের একটাও তাদের না। দুইটা কাজের একটা ছিল হচ্ছে রোজালিন্ড ফ্রাঙ্কলিনের,
যেটাতে উনি এক্সরে রিফ্রাকশন প্যাটার্নের মাধ্যমে দেখিয়েছিলেন যে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে হেলিক্যাল পার্ট থাকে, এটা রিপিটেটিভ পার্ট থাকে। আরেকটা হলো আরউইন চারগাফ নামে একজন কেমিস্ট আছেন, উনি ডিসকভার করেছিলেন যে আমাদের বডিতে বায়োলজিক্যাল সিস্টেমে যে পরিমাণ অ্যাডেনিন থাকে ঠিক সেই পরিমাণ গুয়ানিন থাকে, যে পরিমাণ যে পরিমাণ অ্যাডেনিন সেই পরিমাণ থাইমিন, যে পরিমাণ গুয়ানিন সেই পরিমাণ সাইটোসিন, আরো ধরেন তাদের মধ্যে যে রিলেশন গুলো এগুলো উনি ডিসকভার করেছিলেন। ওয়াটসন ক্রিক দুইজন পিএইচডি স্টুডেন্ট, তারা করছে কি, তারা একটু ফাঁকিবাজ টাইপের, তো তবে তারা একটা কাজ করতো, তারা ওই যে সেমিনার টেমিনার শুনে বেড়াইতো। তো যে রোজালিন্ড ফ্রাঙ্কলিনের সেমিনারেও তারা গিয়েছে এবং ওই যে চারগাফের ডিসকভারি সম্পর্কে তারা জানতো। রোজালিন্ড ফ্রাঙ্কলিন তখন এটা ফুললি পাবলিশ করেন নাই। তো চারগাফের কনক্লুশনের সাথে রোজালিন্ড ফ্রাঙ্কলিনের সেমিনার থেকে ফিরে এসে দুইজনেই চিন্তা করলো যে যদি বিষয়টা এরকম হয় আর এরকম হয়, দুইটা মিলে তাহলে ঘটনাটা তো আসলে এরকম হইতে পারে। ওই এক রাতের মধ্যে এক পেজের পুরো পেপারটা ছিল একটা লেটার, এটা আসলে কোনো ফর্মাল পাবলিকেশন ছিল না। এক পেজের মধ্যে, লেস দেন ওয়ান পেজের একটা লেটার তারা ড্রাফট করলো। ড্রাফট করে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে তারা এই লেটারটা পাঠিয়ে দিল এবং তারা কিছু ড্র করে দিল যে না ঠিক আছে, আমার মনে হয় যে আমাদের মনে হয় যে ডিএনএ স্ট্রাকচার এরকম হইতে পারে। লেটার অন ইট ওয়াজ ফাউন্ড টু বি ট্রু। কিন্তু দেখেন এইখানে মজার বিষয়টা হলো এই দুইটা কাজের উপর, অরিজিনাল ওয়ার্কের উপর বেস করে কাজটা করা হয়েছে, এই দুইটা কাজের একটাও কিন্তু তাদের না। তারা শুধু দুইটা পাজলকে, দুইটা ছবির দুইটা টুকরাকে জোড়া দিয়ে একটা মূল ছবি, মানে অ্যাকচুয়াল মানে জয়েন্ট যে ছবিটা, সেই ছবিটা তারা বার করেছে। কমপ্লিটলি আনএথিক্যাল। কেন আনএথিক্যাল? কারণ তারা যে এই কাজটা যাদের অরিজিনাল কাজ, সেই তাদেরকে তারা অথর হিসেবে অ্যাকনলেজ করে নাই এবং হলো তাদেরকে তারা ক্রেডিট দেয় নাই, রাইট? কিন্তু ওই সময় জিনিসটা আসলে এই যে ওয়ার্ক এথিক্স অথবা পাবলিকেশন এথিক্স এর বিষয়গুলো আসলে ফুললি ডেভেলপ ছিল না, যে কারণে এটা নিয়ে পরবর্তীতে অনেক ডিবেট হয়েছে এবং মানে ইভেনচুয়ালি মানে ইট ওয়াজ সাচ এন আনএথিক্যাল থিং যে, কিন্তু নোবেল প্রাইজ তো বেসিক্যালি তাদের ভাগে গিয়েছে। কারণ রয়্যাল সোসাইটি অফ লন্ডন দেখবে যে আমাদের কাছে কে আগে পাঠিয়েছে এবং কি ডাটা পাঠিয়েছে, কি ক্লেম করেছে, সেটাই তারা দেখবে, অফিসিয়ালি এর বাইরে যাওয়ার তাদের সুযোগ নাই। আরো এক্সপেরিমেন্ট আছে, স্ট্যানফোর্ডের একটা প্রিজন এক্সপেরিমেন্ট আছে। প্রিজন এক্সপেরিমেন্ট আমি এটা খুব বড় করব না, কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কেন এটা ইম্পর্টেন্ট, এই মানে এথিক্সটা এতটা ইম্পর্টেন্ট আমাদের সাইন্টিফিক মানে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বা পাবলিকেশনের ক্ষেত্রে। মানে এই স্ট্যানফোর্ড এক্সপেরিমেন্টে কি হয়েছে যে তারা দেখতে চাচ্ছে মানুষের এক ধরনের সাইকোলজিক্যাল যে যারা প্রিজন গার্ড এবং যারা প্রিজনার, দুইজনের মধ্যে, দুই গ্রুপের মধ্যে রিলেশনটা আসলে কেমন হয়, প্রিজনারদের মেন্টালিটি কেমন থাকে আর ইয়েদের উপর কেমন থাকে। তারা করেছে কি, এই এক ধরনের গ্রুপকে তারা মানে ভলান্টিয়ার কালেক্ট করেছে। এক দলকে বলেছে তোমরা প্রিজন গার্ডের মতো তোমরা বিহেভ করবা, আরেক দলকে বলেছে তোমরা প্রিজনারের মতো বিহেভ করবা। প্রিজনারদেরকে বলে নাই যারা প্রিজন গার্ড তারাও হলো এক্সপেরিমেন্ট, মানে তারাও ভলান্টিয়ার। আর যারা প্রিজন গার্ড হিসেবে সেট করেছে তাদেরকেও বলে নাই যেখানে প্রিজনার হিসেবে যারা আছে তারা আসলে সত্যিকার প্রিজনার না, তারা হলো আসলে এই ভলান্টিয়ার। ফলত যেটা হয়েছে, যাদেরকে প্রিজন গার্ড হিসেবে সেট করেছে তারা ভেবেছে যে এরা হলো সব অপরাধীর দল, তো ওদের উপরে অমানসিক নির্যাতন তারা চালাইছে। কারণ একজন প্রফেশনাল গার্ড বা একদল প্রফেশনাল গার্ড তারা তো হলো মানে প্রফেশনালি বিহেভ করবে, কিন্তু যারা ভলান্টিয়ার করতে আসছে তারা চিন্তা করছে এই সুযোগ, এই চোর বাটপারের দলকে ইচ্ছা মতো মানে কিছু শাস্তি দিয়ে নি। তো এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে গেল যখন যে যাদেরকে প্রিজনার হিসেবে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল তাদের অবস্থা একেবারে মানে তথই বচন, বাজে রকমের সাফারিংস এর ভিতর দিয়ে যাচ্ছে। তো বাধ্য হয়ে তখন এক্সপেরিমেন্টটাকে শাটডাউন করতে হয়, রাইট? তো এই যে একটা এক্সপেরিমেন্ট দেখেন, আমার মনে হইলো আর আমি একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করে ফেললাম যাতে করে এক গ্রুপ অফ পিপল যারা ভলান্টিয়ার 100% তারা মানে ভালো মানুষ, এদেরকে মানে আমি প্রিজনার সাজায় প্রিজনের ভিতরে ঢুকাই দিলাম আর তাদের উপর দিয়ে এরকম অত্যাচার নির্যাতন যাচ্ছে আর আমি বাইরে বসে বসে আমি নোট নিচ্ছি যে আসলে তাদের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, কিভাবে কাজ করে। ইজ ইট এথিক্যাল? অফকোর্স নট। আচ্ছা, থার্ড যে এক্সাম্পলটা আছে হার্ভার্ডের সুগার এক্সপেরিমেন্ট। হার্ভার্ডের সুগার এক্সপেরিমেন্টের মধ্যে ওই 1960s এর দিকে যখন মানুষজন হেলথ কনসাসনেস আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে ওয়েস্টে, তখন দেখা গেল মানুষের মধ্যে ওবেসিটির পরিমাণ বেড়ে যাচ্ছে, ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো তখন রিসার্চাররা
দুইটা জিনিসকে টার্গেট করলো, দুইটা ঘটনা ঘটতে পারে, আইদার সুগারের কারণে হতে পারে, সুগার বেশি ইনটেক বেশি হওয়ার কারণে হতে পারে, অথবা ফ্যাট ইনটেক বেশি হওয়ার কারণে। হার্ভার্ডের মানে মেডিকেল সেন্টার দায়িত্ব নিল, তারা এই রিসার্চ করে বার করবে যে আসলে কালপ্রিটটা কে, সুগার নাকি ফ্যাট। এখন মজার ব্যাপার হলো, যে রিসার্চটা হয়েছে ওই রিসার্চের জন্য তো একটা, যে কোনো রিসার্চের জন্য ফান্ডিং দরকার। তো এখন তারা কার কাছ থেকে ফান্ডিংটা নিল? ফান্ডিংটা নিল হচ্ছে সুগার, যে মানে ওই যে কোঅপারেটিভ সোসাইটি, সুগার ওনার, সুগার মিল ওনার, যে মালিকদের যে সমিতি, সেই সমিতি থেকে তারা হলো এই রিসার্চের ফান্ডিংটা নিল। ফলত যেটা হয়েছে, যেহেতু সুগার এই মানে কোম্পানির মালিকদের কাছ থেকে তারা ফান্ডিং নিয়েছে, তারা যার নুন খায় তার গুণ গায়। এখন সুগার মালিকদের কাছ থেকে টাকা নিয়ে আমি কি এই রিসার্চের মানে আমি এটা বলতে পারবো যে আমার দায়ী হচ্ছে সুগার? কারণ যদি বলে যে দায়ী হচ্ছে সুগার, তাহলে সব সুগার মিল আপনার ইয়ে হয়ে যাবে, মানে মানুষজন সুগার খাওয়া বন্ধ করে দিবে এবং সুগার মিল গুলা লসে চলে যাবে, ওই মালিকরা লসে চলে যাবে। তো যারা টাকা দিয়েছে তাদেরকে যেহেতু লসের মধ্যে ফেলা যাবে না, সেহেতু এই রিসার্চাররা করলো কি, তারা ইন্টেনশনালি তার ডেটা রেজাল্ট গুলাকে টুইস্ট করে, চেঞ্জ করে ব্লেমটা নিয়ে ফেললো হচ্ছে ফ্যাটের উপরে। যে ধরেন আপনার সুগার খেলে কোনো সমস্যা নেই, ফ্যাট খেলে হচ্ছে যত ধরনের শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। যদিও তাদের ডেটা আসলে ইন্ডিকেট করছিল সুগার ওয়াজ আ বিগার প্রবলেম। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ আ হিউজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? ওই যে যার কাছ থেকে আমি ফান্ডিংটা নিয়েছি, আমি তো তার ইয়েতে কাজ করতে পারবো না, তার এগেনস্টে আমি বলতে পারবো না বা বলবো না। তো এই যে বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা দিচ্ছি না, এই এক্সাম্পল গুলো হলো বিভিন্ন, আমার মনে হয় যে সিনারিও গুলোকে ক্লিয়ার করছে যে কেন সায়েন্সের ক্ষেত্রে এথিক্সটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, isn't it? তো এখন এথিক্স এর জায়গাতে কি কি ধরনের চেঞ্জ বা কি কি ধরনের ইস্যু হতে পারে? একটা হতে পারে ফ্যাব্রিকেশন। ফ্যাব্রিকেশন মানে কি? যে আমি ফর এক্সাম্পল যে ডেটাটা আমি পেয়েছি, সেই ডেটাটাকে আমি ইন্টেনশনালি একটু কম বেশি করে দিলাম, ঠিক আছে না? যে আমার আসলে পি ভ্যালু সিগনিফিকেন্ট আসে নাই, আমি কিছু এমন মানে ডেটা পয়েন্ট আমি অ্যাড করে দিলাম, যে ডেটা পয়েন্ট গুলোর কারণে আমার পি ভ্যালুটা এবার সিগনিফিকেন্ট চলে আসলো। অথবা স্টাডি ডিজাইনটাকে আমি এমন ভাবে করলাম যে আমি জানি যে ওই যে কনফাউন্ডিং ভ্যারিয়েবলের কথা বলেছিলাম, বৃষ্টি আর টেম্পারেচারের কথা বলেছিলাম, আমি বৃষ্টিকে ইগনোর করে ফেলবো। কারণ আমি তো রেজাল্ট যখন প্লট করছি, আমি এসপিএসএস বা আর যখন আমি দেখছি, তখন দেখি যে আমি বৃষ্টি সহ কনসিডার করলে আমার দেখা যায় যে রেজাল্টটা সিগনিফিকেন্ট আসে না, আমার মানে মূল দায়ে চলে যায় হলো বৃষ্টির উপরে। কিন্তু আমি চাচ্ছি যে এটার মানে আমার রেজাল্টটা এমন ভাবে ইয়ে হোক, মানে ইমপ্লাইড হোক, যে অ্যাজ ইফ টেম্পারেচারটাই হচ্ছে এখানে মেইন ডিসাইসিভ ফ্যাক্টর। আমি কি করব, আমার ডেটার ওই ইয়ে থেকে, আমার সিরিজ থেকে ওই আমার টেম্পারেচারটা রেখে রেইনফলের সিরিজ আমি মুছে দিব, তাতে করে আমার পি ভ্যালু সিগনিফিকেন্ট চলে আসবে টেম্পারেচারে। সো দিজ আর সাম ওয়েজ যেখানে আমরা আসলে কি করি, ডেটা নিয়ে আমরা ম্যানিপুলেট। তো এই জায়গাগুলোই হলো আপনার ফ্যাব্রিকেশন। ফ্যাব্রিকেশন করা যাবে না। ফলসিফিকেশন, ফলসিফিকেশন হচ্ছে এন্টায়ারলি একেবারেই নাই, আমি কাজই করি নাই, আমি ল্যাবেই যাই নাই, আমার সুপারভাইজারের সাথে পরের সপ্তাহে মিটিং বা পরের মাসে মিটিং আছে, আমার তো ডেটা প্রেজেন্ট করতে হবে, আমি আন্দাজি মান্দাজি কিছু ডেটা পয়েন্ট আমি বসাই দিয়ে বা লিটারেচার থেকে কিছু ট্রেন্ড বার করে আমি হয়তো বা বলে দিলাম যে না ঠিক আছে আমি এরকম পাইছি। সুপারভাইজারও খুশি, কারণ অ্যাজ লং এজ সুপারভাইজার ইজ সিইং যে ডেটা, নিউ ডেটা আর কামিং, এই সে তো খুশি যে এই ডেটা থেকে পাবলিকেশন হবে, পাবলিকেশনের থেকে তার মানে ফান্ড আসবে, তার মানে এটাকে কি বলে প্রমোশন হবে, অনেক কিছু হবে। ঠিক আছে, এই সমস্ত কারণে সুপারভাইজার অনেক সময় দেখা যায় যে ইগনোর করে। কিন্তু এগুলো একসময় ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমরা শেষে কিছু এক্সাম্পল দেখবো যে কি ধরনের সর্বনাশ আসলে হতে পারে। আরেকটা হতে পারে প্লেজিয়ারিজম, এটা পাবলিকেশনের ক্ষেত্রে ভেরি কমন। প্লেজিয়ারিজম যেটা হয় যে আমরা অন্যের লেখা থেকে কপি করে ফেলি। দেখা যায় অন্যের পাবলিকেশন আমরা হয়তো প্রথমে কপি করি, তার মেথড সেকশন আমরা কপি করে নিয়ে আসলাম আমার ড্রাফটের মধ্যে, আর নইলে ইন্ট্রোডাকশন কপি করে নিয়ে আসলাম, জাস্ট বিকজ আই এম লেজি। আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু প্যারাফ্রেজিং করে ফেলবো। নো, প্যারাফ্রেজিং ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্লেজিয়ারিজম। আপনি একটা পর্যায়ের পরে আর প্যারাফ্রেজিং করতে পারবেন না, দেন ইট বিকামস মানে প্লেজিয়ারিজম। আরেকটা হতে পারে যে এখন আমরা চ্যাট জিপিটি আসছে বা বিভিন্ন ধরনের এআই টুলস আসছে, আমি চ্যাট জিপিটি কে বললাম যে তুমি আমাকে এটা লিখে দাও। ভাই চ্যাট জিপিটি তো সে তো কোনো এখানে সে নিজ থেকে কিছু বলতে পারে না তো,
সে সেখান থেকে সে কোথা থেকে বলে, তার টেক্সট গুলো সে কোথা থেকে জেনারেট করে, সে এর আগে যে টেক্সট গুলো সে পড়েছে সেইখান থেকে সে ওই নতুন টেক্সট জেনারেট করে। তো ওই যে এক্সিস্টিং টেক্সট থেকে সে যেহেতু মানে সে সেন্টেন্স কালেক্ট করে, কনসেপ্ট কালেক্ট করে, আপনি বুঝতেও পারবেন না যে আসলে ওই এক্সিস্টিং পাবলিকেশন থেকে সে অ্যাজ ইট ইজ হয়তো বা লাইন তুলে দিচ্ছে বা এরকম করছে। সো দিস ইজ অলসো প্লেজারিজম। তো এই জিনিসগুলো আসলে করা যাবে না। দিজ আর অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ সায়েন্টিফিক মিসকন্ডাক্ট। তো সায়েন্টিফিক মিসকন্ডাক্টের আমরা যদি আরো একটু স্পেসিফিকলি দেখি, মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা, এখন এটা আনইনটেনশনালি হতে পারে, ইন্টেনশনালি হতে পারে। আপনি ডেটাকে ইন্টেনশনালি বা আনইনটেনশনালি মিস ইন্টারপ্রিট করলেন, ডেটা যেটা আসলে বলছে না সেটা আসলে আপনি মানে দাবি করছেন। না, পুয়ার রেকর্ডিং অফ ডেটা, আপনার রেকর্ডিংটা ঠিকঠাক মতো হয় নাই। আপনি হয়তো মানে ফিল্ডে গেছেন কিন্তু আপনার নোটবুক নিয়ে যান নাই, অথবা নোটবুকের মধ্যে খুব হিজিবিজি আকারে আপনি ডেটা ইনক্লুড করেছেন, অথবা ক্যালকুলেশনের সময় আপনি ভুলভাল করেছেন, অথবা আপনি ঠিক মতো চেক করেন নাই, আপনি কেমিক্যালের লেভেল আপনি যেটা যে জায়গায় ইউজ করা দরকার অ্যামাউন্ট আপনি ঠিকঠাক মতো দেন নাই, মিসক্যালকুলেশন অফ অ্যামাউন্টস, অথবা যেটার মধ্যে যেটার কম্পোজিশন ঠিকঠাক মতো দেন নাই, কেয়ারলেস ছিলেন আপনি, রাইট? সো কেয়ারলেসনেস ক্যান রাইজ টু রেকলেসনেস। একটা হতে পারে কেয়ারলেসনেস, যে না আমি হয়তো ট্রেনিংটা ঠিক মতো, হয়তো আমি একটু তাড়াহুড়া ছিল, অথবা আমার আসলে মানে কাজ করতে করতে আমার আসলে ভুল হয়ে গেছে, আই ওয়াজ নট ভেরি অ্যাটেন্টিভ। এইখান থেকে কন্টিনিউ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে আমি রেকলেস হয়ে যাই। রেকলেস হয়ে যায় মিনস যে আমি ডেসপারেটলি দেখা যায় যে ওই ভুলটাই, ইন্টেনশনাল ভুলটাই আমার দেখা যায় যে সিস্টেমের মধ্যে ঢুকে যায়, আমার একটা প্র্যাকটিস হয়ে যায়, then it becomes very dangerous, right? আচ্ছা, হাউ টু অ্যাভয়েড রিসার্চ মিসকন্ডাক্ট, আমি কিভাবে মিসকন্ডাক্ট অ্যাভয়েড করব? এনশিওর রেসপন্সিবল রিসার্চ কন্ডাক্ট। তাহলে আমার রেসপন্সিবল রিসার্চ কন্ডাক্ট গুলো জানতে হবে যে হাউ রেসপন্সিবল রিসার্চ কন্ডাক্টস ক্যান বি মেনটেন। আমি কি করব? আমি অনেস্টি, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, তিনটা জিনিস আমি এনশিওর করব। অনেস্টি মিনস আমার এন্ড থেকে, আমরা যারা রিসার্চ করি রিসার্চারদের তরফ থেকে অনেস্টি, যে আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে হবে। আমি হয়তো ভুলভাল রেজাল্ট দিয়ে, ভুলভাল ডেটা দিয়ে আমি হয়তো বা কোনো মতে আমি ডিগ্রি পেয়ে যেতে পারি, বা আমার হয়তো বা একটা পাবলিকেশন হয়ে যেতে পারে, বাট বিলিভ মি, এখন টেকনোলজি যে জায়গায় আসছে, আপনি পাশ করে যাওয়ার পরেও অনেকদিন পরও আপনার ওই ভুলগুলো বের হয়ে যেতে পারে। আপনি যেই যদি কোনো ইন্টেনশনালি কোনো কিছু করে থাকেন ম্যানিপুলেশন, সেই ম্যানিপুলেশন গুলো ধরা পড়ে যেতে পারে। এআই দিয়ে যেরকম আপনি জিরো থেকে টেক্সট বানায় ফেলতে পারবেন, একটা পেপার লিখে ফেলতে পারবেন, তো ঠিক এরকম আপনার একটা লেখা পেপার আজ থেকে ধরেন আপনার 6 মাস পরে আপনি সাবমিশনের পরে যদি ধরা পড়ে যে এটা এআই থেকে লিখেছে, অবশ্যই ধরা পড়া সম্ভব। এআই যদি জিরো থেকে একটা জিনিস আপনাকে জেনারেট করে দিতে পারে, তার জেনারেট করা জিনিস সে দেখে চিনতে পারবে না? অবশ্যই চিনতে পারবে। তো তখন তো আপনার ডিগ্রি নিয়ে টান টান দিবে, আপনি পাশ করে যাবেন, পরে আপনার ডিগ্রি ক্যান্সেল হবে, তখন সেটা কেমন হয়? অনেস্টি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এর প্রত্যেকটা জিনিসই আমাদের আসলে মানে রেসপন্সিবল রিসার্চ কন্ডাক্টের মধ্যে আসলে থাকতে হবে, ইজন্ট ইট? কোন স্টেজে আমি যখন রিসার্চ প্ল্যান করি তখন আমি যেন ঠিকঠাক মতো প্ল্যান করি, রাইট? ফর এক্সাম্পল, আমি যখন মানে আমি লিটারেচার রিভিউ করব, আমি ফাঁকিবাজি করব না। সময় একটু বেশি লাগলেও, আমার একটু স্ট্রেস বেশি হলেও আমি মানে একদম মন দিয়ে রিসার্চটা করব, পেপার গুলা ঠিকঠাক মতো পড়বো, ঠিকঠাক মতো এখান থেকে আমি ডেটা ট্যাবুলেশন করব, ডেটা ম্যানেজমেন্ট ঠিক মতো করব। পাবলিকেশন এবং কমিউনিকেশনের সময় আমরা অনেস্ট থাকবো। আমরা দেখা যায় যে যেই জিনিস আমার কাছে আসে নাই রংচং মাখায় আমরা আসলে পাবলিশ করার দরকার নেই। অনেক সময় ম্যাক্সিমাম কেসে আমাদের যেটা হয়, রেজাল্ট গুলো যেগুলো আসলে খুব গ্রাউন্ড ব্রেকিং কোনো রেজাল্ট না, এগুলা মোর অর লেস মানে এক্সপেক্টেড রেজাল্ট, কিন্তু এগুলা এক্সপেক্টেড রেজাল্ট বললে তো আর আমার পাবলিকেশন হয় না। ওই জন্য এগুলাকে আমাদের রংচং মাখাইতে হয় না। তো রংচং মাখাইতে গিয়ে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো হলো পাবলিকেশন এবং কমিউনিকেশনের সময় সিরিয়াস এথিক্যাল ভায়োলেশন। আরেক ধরনের হয় অথরশিপের, খুব খুব কমন কিছু মিসকন্ডাক্ট হয়। অনেক ধরনের অথরশিপ মিসকন্ডাক্ট আছে, একটু পরে আমরা দেখবো না। আবার বলে রাখি, যে কাজ করে নাই সে আমার বন্ধু, সে আমার হয়তো সুপারভাইজার, বা সে আমার সুপারভাইজারের বন্ধু, তাদেরকে আমি অথরের মধ্যে নাম ঢোকাই দিলাম না, ভুল। আহ ঠিক না। যে কাজ করেছে তাকে আমি টাকা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিয়ে তাকে দিয়ে আমি কাজ করাই নিলাম, কিন্তু তাকে আমি অথর হিসেবে অ্যাকনোলেজ করলাম না, মিসকন্ডাক্ট, ভুল। আমি নিজে করতে পারি না অ্যানালাইসিস, তাকে বললাম আমি তোমার টাকা দিব, তুমি আমার স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করে দাও, তার নামও বললাম না, তার কিছুই করলাম না, ভুল, মিসকন্ডাক্ট।
আমি নিজে পেপার লিখতে পারি না কোন একটা, এখন তো বাংলাদেশে প্রচুর দেখি যে পেপার লিখানোর জন্য বেশ অনেকগুলো ফার্মের মতো বের হয়েছে, যে ওদের কাজই হলো টাকা দিলে পেপার লিখে দেয়, 100% আনএথিক্যাল, এবং হলো এগুলো ধরা পড়লে সর্বনাশ হয়ে যাবে আপনাদের। এবং এইভাবে করে আপনি কোনোদিন ইয়ে হতে পারবেন না, রিসার্চার হতে পারবেন না। আপনি হয়তো একটা ডিগ্রি নিয়ে বের হয়ে যাবেন, আপনি হয়তো এই ডিগ্রি দিয়ে কোথাও আপনি জব পেয়েও যেতে পারেন, কিন্তু এরপরে আপনি যখন ধরা পড়বেন বা আপনি যখন জানবে সবাই যে আপনি একজন, মানে ধরেন আপনার আপনার ভেতরটা ফাঁকা, আপনি সারা জীবন যে অপমান অপদস্থ হয়ে যাবেন, সেটার আসলে কোনো দ্যার ইজ নো মানে ওয়ে টু কাম ব্যাক এন্ড দেন রেকটিফাই দিজ মিস্টেক্স। সারা জীবনের জন্য আপনার গায়ে কালি লেগে যাবে। অথরশিপের কথা আমরা বললাম, আরো বলবো না, কোলাবোরেটিভ রিসার্চের ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে দেখা যায় যে একজন এই রিসার্চের আগেও নাই পিছিয়ে নাই, সে শুধু টাকা দিয়ে দিছে, ফান্ড দিছে, ফান্ডারের নাম আমরা ধুমসে দিয়ে দিলাম, না ডোনারের নাম দিয়ে দিলাম, ঠিক না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমরা বললাম, যে যার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে তাকে আমরা পেপারে রাখবো না। ফর এক্সাম্পল, আমি দেখতে চাচ্ছি যে কোনো একটা ডিভাইস এটা ভালো পারফর্ম করে কিনা, রাইট? বাজারে একটা, ফর এক্সাম্পল, একটা বায়োমেডিক্যাল ডিভাইস আসছে, এই বায়োমেডিক্যাল ডিভাইস বলছে যে এই ডিভাইসটা আমার রিয়েল টাইম ডায়াবেটিক, মানে ডায়াবেটিস বা সুগার আমার মেজার করতে পারে। এখন এই সেন্সরটা বা এটা নিয়ে আমি রিসার্চ করব। তা আমি করলাম কি, এই স্টাডির মধ্যে আমি কো অথর হিসেবে আমি ফান্ড নিলাম কার কাছ থেকে? ওই ডিভাইসের কোম্পানির কাছ থেকে আমি ফান্ড নিলাম, বা ওই ডিভাইসের কোম্পানির একজন দুজনকে আমি কো অথর হিসেবে রাখলাম। তো তাইলে সে যদি কো অথর হিসেবে থাকে বা এই স্টাডিতে পার্ট হিসেবে থাকে, কো ইনভেস্টিগেটর হিসেবে, তাহলে কি আর আমি এখানে ইম্পার্শিয়ালি জাজ করতে পারবো? পারবো না। সো দিস ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো যাই হোক, এগুলা আমরা যদি ওভারকাম করতে চাই, রেসপন্সিবল কন্ডাক্ট আমরা কি করে করতে পারি? গুড মেথোডোলজি আমরা সিলেক্ট করব। মেন্টরিংটা আমরা স্টুডেন্ট, মানে সুপারভাইজার যারা আছে, স্টুডেন্ট বা টেকনিশিয়ানদের মেন্টরিংটা যেন ঠিক মতো হয়। মেটিকুলাস রেকর্ডিং অফ ডেটা, ডেটাটা ঠিক মতো আমাদের রেকর্ড করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আমরা কেউই স্ট্যাটিস্টিক্সে একেবারে 100% হয়তো ভালো নাও হতে পারি, কিন্তু স্ট্যাটিস্টিক্স ইজ নট এ থিং যেটা আমরা কেউ বুঝতে পারবো না বা এরকম। সর্বোচ্চ চেষ্টা করব আমি যেন স্ট্যাটিস্টিক্স শিখতে পারি, বুঝতে পারি। এরপরও আমি চাইলে হয়তো বা কোনো একটা ডেটা ফার্মের হেল্প আমি নিতে পারি। যদি অন্য কাউকে হেল্প আমি নেই, তাহলে যেটা অন্তত এথিক্যাল করার জন্য যেটা আমাকে করতে হবে অ্যাকনোলেজমেন্টের মধ্যে, তার ওটা আমি মেনশন করে দিব যে আমি এইটুকু হেল্প আমি এই ডেটা অ্যানালাইসিস ফার্মের কাছ থেকে আমি নিয়েছি, সেগুলোর জন্য অ্যাকনোলেজমেন্টে মেনশন করা থাকে। দেন ইট উড বি এথিক্যাল, রিভিউড এন্ড রেপ্লিকেটেড বাই পিয়ার্স। আমার অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে যেন আমি এটাকে চেক করাই নিই, না? সো এথিক্স, অনেস্টি, ইন্টিগ্রিটি, এই জিনিসগুলো মানে এই বয়সে, আর্লি এইজে এগুলা গুরুত্ব মনে হবে যে আসলে খুব একটা গুরুত্ব নাই। আর এগুলা সিরিয়াসলি চিন্তা করতে গেলে দেখা যাবে যে মাথার বিরাট টেনশন চেপে বসছে, যে আমি এত কিছু কিভাবে আমি মেনে চলবো, এত কিছু মেনে চললে আমি ডিগ্রি কিভাবে করব, কারণ আমার তো অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু ভুলভাল হয়। ওকে ফাইন, ভুলভাল হয়, হবে। দ্যাটস ওয়াই ইউ আর স্টুডেন্ট, ইজন্ট ইট? স্টুডেন্ট লাইফটাই হলো ভুল করার জন্য। বাট যেটা করতে হবে, যেটা ভুল হচ্ছে সেটা যদি আমরা অনেস্টির সাথে শেয়ার করি আমাদের সুপারভাইজারদের সাথে, কো সুপারভাইজারদের সাথে, তাহলে যেটা হবে আমার শেখার জায়গাটা তৈরি হবে। আদারওয়াইজ আমি যদি মানে লুকায় লুকায় যেতে থাকি, তাহলে আমার কখনো লার্নিং হবে না, ইজন্ট ইট? আচ্ছা, কমপ্লায়েন্স ইজ রুলস ড্রিভেন। তো আমার কি করতে হবে? রুল গুলো জানতে হবে, ল গুলো কি আছে, রেগুলেশন গুলো। আমি যে ইনস্টিটিউটে পিএইচডি করছি বা মাস্টার্স করছি বা আন্ডারগ্রেড করছি, প্রত্যেকটা ইনস্টিটিউটের এটা কিন্তু আপনার ইয়ে আছে, এটাকে কি বলে, ওরকম খুব স্ট্রিক্ট রুলস রেগুলেশন আছে। আপনাকে জেনে রাখতে হবে যে আপনার যদি এটা ভায়োলেশন হয়, যদি ধরা পড়ে যে আপনার এরকম কোথাও ইন্টিগ্রিটির ঝামেলা আছে, তাহলে আপনার কি কি ধরনের ঘটনা ঘটতে পারে, আপনার কি পানিশমেন্ট হতে পারে, এগুলা খালি আপনি একটু খেয়াল করে দেখবেন। যে আম, মানে আমি কি বলবো, এটা বলার আর ভাষা নাই। অনেক নোবেল লরিয়েটের পেপার রিট্রাক্টেড হয়, তাদের চাকরি চলে যায়। এই খুব মানে রিসেন্ট টাইমে এরকম হয়েছে। চায়নাতে এই জিনিসটা খুব কমন। চায়নার পাবলিকেশন মানে ইন্টারন্যাশনালি দেখা যায় যে আহ, মানে পাবলিকেশন এথিক্স এর জায়গাটাতে চায়নার ব্যাপারে অনেক অনেক ধরেন আপনার যে ওয়েস্টার্ন যে জার্নাল গুলো আছে, ওই জার্নাল গুলো সাধারণত একটু খুব ইয়ে থাকে, মানে কনসাস থাকে। কনসাস থাকে, এটা বিভিন্ন কারণে হয়েছে, আমি আর ডিটেইলে গেলাম না। বাট দের ইজ এ রেপুটেশন। তো এইটা যেহেতু মানে আপনারা যেহেতু সবাই চায়নায় আছেন, চায়না বেস, আমার মনে হয় যে এই জিনিসগুলো চায়না গভর্নমেন্টও এখন এই জিনিসগুলো হয়তো খুব স্ট্রিক্টলি এনফোর্স করছে অলরেডি, বা করবে। আমি যেহেতু 100% জানি না, বাট আই হ্যাভ এ গাট ফিলিং যে অলরেডি এনফোর্স করা হচ্ছে খুব স্ট্রিক্টলি। সো ইউ গাইজ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট।
হয়তো আপনার আগে একজন মানে এর আগে কেউ একজন আনএথিক্যাল কাজ করে অনেকগুলো পাবলিকেশন করেছে বা অনেক কিছু পার হয়ে গিয়েছে, ডাজ নট মিন যে আপনিও এই একইভাবে পার হয়ে যাবেন বা পার হয়ে যেতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, যে আপনি যদি মানে ভুলভাল কোনো কিছু করেন, তাহলে সারা জীবন আপনার মধ্যে একটা ভয় থাকবে, একটা শঙ্কা কাজ করবে যে যদি এই জিনিসটা ধরা পড়ে, যদি এই জিনিসটা জানা হয়ে যায়, রাইট? সুপারভাইজার যদি জানতে পারে তাহলে কি বলবে, বা পাবলিকেশন অথরিটি যদি জানতে পারে। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট অল দিস থিংস, না? আমরা কিভাবে প্রমোট করতে পারি? গেট বাই গেটিং ওয়েল ইনফর্মড ইন অ্যাডভান্স। আমরা যে কোনো একটা কাজ করার আগে মানে এই কাজের স্কোপটা কি, চ্যালেঞ্জ গুলো কি কি, টেকনিক্যালিটিস কি কি আছে, টেকনিক্যাল চ্যালেঞ্জ গুলো কি কি আছে, তারপর রেগুলেশন গুলো কি কি আছে, সেগুলো আমরা আগে থেকে জেনে রাখবো, না? এগুলো হচ্ছে রিসার্চারদের জন্য। গেট এডিকুয়েট ট্রেনিং ইন অ্যাডভান্স। আমরা যে কোনো একটা মানে জিনিস ডিল করতে গিয়ে কি কি ট্রেনিং আমার লাগবে, ফর এক্সাম্পল আমার হয়তো বা রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে, মানে এটার এন্ড নোটের উপর আমার একটা ছোট ট্রেনিং লাগবে, এগুলো সব ইউটিউবে পাওয়া যায় এখন। তারপরে আমার হয়তো বা এসপিএসএস এর উপর একটা ট্রেনিং লাগবে, আমার হয়তো ডেটা কিভাবে আমি ম্যানেজ করবো, অ্যানালাইসিস এর উপর আমার কিছু ট্রেনিং লাগবে। ভেরি ইজি, আপনি যখন একবার নিয়ে ফেলবেন আপনার লাইফ লং আপনার লার্নিং হয়ে গেল, অ্যাচিভমেন্ট হয়ে গেল। দেন আই হ্যাভ টু বি অনেস্ট, এথিক্যাল এন্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মিনস যদি ভুল হয় আমি এটা শেয়ার করবো, এথিক্যাল মিনস আমি কোনো ওরকম আনএথিক্যাল কাজ করবো না, আমি জেনে রাখবো আগে থেকে এথিক্যাল চ্যালেঞ্জ গুলোর কি কি হয়। আস্ক ফর হেল্প ওয়েন নেসেসারি, যদি ওরকম কোনো কিছু দরকার হয়ে থাকে তাহলে আমি আগে থেকে আমি হেল্প চাইবো। সুপারভাইজাররা কি করবে? আহ, নিজেরা কোয়ালিফাইড হবে, রাইট? মানে স্টুডেন্টরা কাজ করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে সেগুলো ধরো তারা তারা ইন অ্যাডভান্স জেনে রাখবে, রেগুলার মিটিং করবে, রাইট? কোয়ালিটি কন্ট্রোল করবে, অনেস্ট থাকবে নিজেরা। ইনস্টিটিউশনেরও কিছু এরকম রেসপন্সিবিলিটিস আছে। তো ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটিস আমরা এখন আর গেলাম না। আমি ফাইনালি সেই জায়গাটা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনার পাবলিকেশনের জায়গাটাতে, না? যে আম, আমার পাবলিকেশনে কি কি রাইটিং মিসকন্ডাক্ট, প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজমের কথা তো আমরা বলেছি, ইজন্ট ইট? এটাও আমরা বলেছি, ফ্যাব্রিকেশন, ফলসিফিকেশন। লুক, এটা একটা খুব মানে ওয়েল নোন একটা এক্সাম্পল সাউথ কোরিয়ার, যেহেতু চায়নার সাথে রিলেটেবল হবে, সো আমার মনে হয় বোঝা যাবে খুব সহজেই, রাইট? সো খুব গ্রাউন্ড ব্রেকিং, সোজা কথা হলো খুব গ্রাউন্ড ব্রেকিং কিছু ডিসকভারির মানে মানে ইয়ে এসছে, না, খবর এসছে 2004 সালে, সায়েন্সে পাবলিশড হয়েছে। তারপর হচ্ছে 2005-এ ফ্যাব্রিকেশনের অ্যালিগেশন আসছে। 2006-তে উনি অ্যাডমিট করেছেন, রাইট? তো উনি অ্যাডমিট করেছেন যে পার্ট অফ দ্য ডেটা, not the entire data, but just part of the data was actually fabricated, right? লস অফ পার্সোনাল মানে পজিশন এন্ড অনার, মানে ওনাকে ওনার ইউনিভার্সিটি থেকে বা যে রিসার্চ সেন্টার থেকে ছিল সেখান থেকে স্যাক করা হয়েছে, রাইট? ওভারঅল সাউথ কোরিয়ার স্ট্যান্ডিংটা খারাপ হয়েছে। কিছুদিন আগে জাপানের এরকম কিছু এক্সাম্পল আছে, তার চায়নারও আছে, আমি বললাম। তো ওভারঅল এই যে দেখেন ঘটনাটা হলো, আজকে আপনার কোন একটা মিসকন্ডাক্টের কারণে যদি চায়নার রেপুটেশনের মধ্যে যদি এরকম কোন একটা ইয়ে হয়, যে চাইনিজ কোন একটা পেপার এভাবে রিট্রাক্টেড হয় বা এরকম ঘটনা ঘটে, রাইট? তাহলে কিন্তু চাইনিজ গভর্নমেন্ট উইল নট বি ভেরি হ্যাপি উইথ ইউ। কারণ আপনার জন্য ওই আপনার ইউনিভার্সিটি উইল নট বি হ্যাপি উইথ ইউ, আপনার ডিপার্টমেন্ট, আপনার সুপারভাইজার, প্রত্যেকেই চাইবে একদম আপনাকে সর্বোচ্চ শাস্তি আপনাকে দিতে। ওই যে একটা মানে যে হোক এটা না বলি, মানে আমরা কেউই যেন এই রিস্কটা না নিই, না? এই এই কাজগুলো আমরা না করাটাই হলো সবচাইতে ভালো হবে। ফলসিফিকেশন আমরা না করি, মানে আছে আমরা পেয়েছি 6, আমরা আসলে ডেটাতে লিখে দিলাম 9, রাইট? এটা একটা এক্সাম্পল হিসেবে বলা আর কি। প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের আইডিয়া, অন্যের লিখা, অন্যের স্টেটমেন্ট, অন্যের সেন্টেন্স আমি হয়তো তাকে ক্রেডিট না দিয়ে আমি নিজেরা কপি করে নিয়ে নিলাম। তো কি করে আমরা প্লেজিয়ারিজম ওভারকাম করতে পারি সেই দিকে আমি গেলাম না, কারণ এটা আরেকটা লম্বা চড়া ডিসকাশনের ব্যাপার। আমরা শুধু এথিক্যাল মানে চ্যালেঞ্জটার দিকে আমরা নজর দিই। ফাইনালি অথরশিপের যে ব্যাপারটা আমরা বললাম, হু ইজ এন অথর, যে আমার এই রেজাল্টটা মানে জেনারেট করতে আমার পুরো কাজটাতে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন যারা আছে সে অথর। এখন সিগনিফিকেন্ট কতটুকু হলে সিগনিফিকেন্ট, এটার কোনো বাধা ধরা নিয়ম নাই। এটা আপনি কাজ করতে গেলেই বুঝবেন যে তার এই প্রেজেন্সটা ছাড়া, তার কন্ট্রিবিউশনটা ছাড়া যদি আমার এই কাজটা না হতো, অথবা কাজটা যদি অলমোস্ট হওয়াটা খুব ডিফিকাল্ট হতো, তাহলে আপনি বুঝবেন যেটা তার কন্ট্রিবিউশনটা সিগনিফিকেন্ট, না? সো
সে অথর হিসেবে আপনার পেপারে আসতেই পারে। তো এখানে প্রত্যেকটা জার্নালেরই ভালো জার্নালগুলোর অথরশিপের কিছু ক্রাইটেরিয়া লেখা থাকে, দেয়া আছে। তো আপনারা হয়তো আপনার ডিপার্টমেন্টে বা আপনার ইউনিভার্সিটিতেও নিশ্চয়ই ওরকম অথরশিপ ক্রাইটেরিয়া আছে, আপনারা ওগুলো চেক করে নিতে পারেন এবং ওগুলো ফলো করতে পারেন, রাইট? আচ্ছা, বাট যে মিসকন্ডাক্ট গুলো হয় সেটা হচ্ছে গেস্ট অথরশিপ দেওয়া হয়, গিফট অথরশিপ দেওয়া হয়, গোস্ট অথরশিপ দেওয়া হয়। গিফট অথরশিপ মানে কোনো কাজই করে নাই, রাইট? কোনো কাজই করে নাই, সে একদম আন্দাজি মান্দাজি তার নাম আপনি দিয়ে দিলেন, এটা হলো টোটালি মানে অথরশিপ গিফট করা। গেস্ট অথরশিপ কি করা, আপনার কোনো কাজ সে করে নাই, রেজাল্ট টেজাল্ট সবকিছু হয়ে গেছে, অ্যানালাইসিস হয়ে গেছে, তো সবার শেষে পাবলিকেশনের আগ মুহূর্তে আপনি মানে ম্যানুস্ক্রিপ্টে মানে লেখার একটা পর্যায়ে আপনি বলেন যে তুমি এই প্যারাগ্রাফটা একটু লিখে দাও, বা এখানে একটু খালি 2-4টা কমেন্ট টমেন্ট করে দাও, আমি তোমাকে অথরশিপে ঢুকায় নিই। সো দিস ইজ কাইন্ড অফ আ গেস্ট অথরশিপ। আর একটা হলো গোস্ট অথরশিপ। গোস্ট অথরশিপ কোনটা, ওই যে আপনি টাকা দিয়ে কোন একটা ফার্মকে দিলেন, যে তারা আপনার কেউ একজন আপনার হয়ে পেপারটা লিখে দিল। আমি আমি নিজে যেহেতু যে রেড এন্ড হোয়াইট এর কথা বললাম, আমি টু বি ভেরি অনেস্ট, আমি রেড এন্ড হোয়াইট এর কার্যক্রম আমি গত 2 বছর ধরে একরকম খুব কমিয়ে দিয়েছি, সিগনিফিকেন্টলি কমিয়ে দিয়েছি। বিকজ আমার মূল উদ্দেশ্য ছিল এই রেড এন্ড হোয়াইট এর মানে ইনিশিয়েটিভটার পিছনে যে স্টুডেন্টরা এবং আর্লি ক্যারিয়ার রিসার্চাররা যেন রিসার্চের এই মেথোডোলজি গুলো, এই পুরো মানে বিভিন্ন প্রায় 54টা ট্রেনিং আছে আমাদের, যে এই 54টা স্কিল যেগুলো রিসার্চার হওয়ার জন্য লাগে, এগুলো যেন আসলে বিল্ড করতে পারে। উল্টা যেটা দেখলাম আমি বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে বা বাংলাদেশের স্টুডেন্টরা, এদের ক্ষেত্রে একটা বড় পোর্শন দেখা গেল বিভিন্ন ভাবে আমাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি অফার করা শুরু করলো যে তারা আসলে অত মানে স্ট্রেস নিতে চায় না, তারা সরাসরি টাকা দিয়ে দিবে, এখন আমি তাদেরকে আপনার অথর মানে পেপার লিখে দিতে হবে এবং তারা